তো আজকে আমাদের আলোচনা হচ্ছে কম্পারেটিভ ইউজেস অফ প্রেজেন্ট ফর্ম অ্যান্ড বি ভার্বস। এই মূলত আমরা এই প্রেজেন্ট ফর্মস এবং বি ভার্বসের মধ্যকার পার্থক্যগুলো ক্লিয়ারলি না জানার কারণে আমরা হচ্ছে সবচেয়ে বেশি ভুল করি। আমরা সব কিছুতে তালগোল পাকিয়ে ফেলি। শুধু এই জিনিসটা যদি আমি ভালো করে বুঝি, আমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা শুরু করি আজকে আমাদের ক্লাস। তো আমরা আজকে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি, আমি আবার রিপিট করছি, সেটা হচ্ছে বি ভার্বস এবং প্রেজেন্ট ফর্মের আলোচনা, অর্থাৎ এদের মধ্যকার কী ধরনের পার্থক্য আছে সেগুলো আমরা আজকে কিন্তু দেখতে পাবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা বি ভার্বে এখানে কিছু লিখছি। প্রথমেই ধরেন আমি লিখলাম হচ্ছে এখানে কল। আচ্ছা, এখানে আমি প্রথমে লিখছি হচ্ছে প্রেজেন্ট ফর্মসগুলো। আমাদের ইংরেজি ভাষার মধ্যে টোটাল 3টা প্রেজেন্ট ফর্ম আছে: প্রেজেন্ট, ফিউচার, প্রেজেন্ট পাস্ট। আমি বলতে চাচ্ছি যে সিম্পল ফর্ম আছে আর কি। আমাদের ইংরেজি ভাষায় টোটাল সিম্পল ফর্মস আছে 3টা: সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং হচ্ছে সিম্পল ফিউচার। তো এই যে আমরা টোটাল প্রেজেন্ট ফর্ম যেটাকে বলি, আমরা যেটাকে প্রেজেন্ট ফর্ম বলি, সেটা মূলত কিন্তু হচ্ছে সিম্পল প্রেজেন্ট। যাই হোক, আমাদের টেন্সের নাম জানার দরকার নাই। যেটাকে আমরা এক কথায় ভার্ব ওয়ান বলি, ভার্ব ওয়ান এমন যার সাথে ইডি, এস বা ইএস, ঠিক আছে, এবং হচ্ছে কি যুক্ত থাকে না, এবং হচ্ছে অন্য কোনো অতিরিক্ত বর্ণ যুক্ত থাকে না, তখন কিন্তু আমরা সেটাকে ভার্ব ওয়ান বলি। তো আমরা সিম্পলি এখানে যদি আমরা প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে আমরা এখানে যদি প্রেজেন্ট ফর্মের সাথে পাস্ট ফর্মটাকেও যুক্ত করি এবং হচ্ছে ফিউচার ফর্মটাকে যুক্ত করি, তাহলে আমাদের জন্য হয়তো আরও ক্লিয়ার হবে বিষয়গুলো। আচ্ছা, আমরা আগে প্রেজেন্ট ফর্মটা আলোচনা করি, পরে বাকিগুলো আলোচনা করব। তো প্রেজেন্ট ফর্ম আমরা জানি, যেমন কল, এটা ভার্ব ওয়ান, এর সাথে কোনো কিছু যুক্ত নাই, তাই না? আচ্ছা, তারপর আমি বললাম এরকম ফিল। এখানে মজাটা পরে বুঝবেন, আমি আগে লিখি সবগুলো। তারপর হচ্ছে আমি বললাম স্টে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি বললাম ওয়ার্ক। আচ্ছা, তারপর আমি বললাম হচ্ছে ধরেন হচ্ছে গো। তারপর আমি বললাম হচ্ছে গো এর পাশে 1 2 3 4 5 6। আচ্ছা, 6 নম্বরে আমরা যদি এখানে কলকে নিয়ে আসি অথবা ইনভাইটকে নিয়ে আসি তাহলে আরও সুন্দর হয়। ইনভাইটকে নিয়ে আসলাম। আচ্ছা, এইখানে আমরা ইনস্ট্রাক্ট লিখি, অথবা এখানে কি লেখা যায়, আমরা ইনস্ট্রাক্ট লিখি, ইনস্ট্রাক্ট। আচ্ছা, আর এখানে আমরা লিখব হচ্ছে ইনস্ট্রাক্টের পাশাপাশি আমরা এখানে লিখতে পারি হচ্ছে ধরেন গো। দ্যাটস ইট। দেখেন, এখানে প্রত্যেকটা ভার্ব কিন্তু ভার্ব ওয়ান। কল, ফিল, স্টে, ওয়ার্ক, ইনভাইট, ইনস্ট্রাক্ট, গো, প্রত্যেকটা কিন্তু ভার্ব ওয়ান। এর সাথে যেহেতু এস বা ইএস বা ইডি কিছুই যুক্ত নাই, আইএনজি কিছুই কিন্তু যুক্ত নাই। আচ্ছা, ফাইন। এখন যখনই আমরা জানি, আমরা ইতিপূর্বে পড়েছি যে যখনই আমরা ভার্ব ওয়ানকে নিয়ে আসি, এই ভার্ব ওয়ানগুলোকে আমরা কার কার সাথে যুক্ত করতে পারি? আমরা আয়ের সাথে যুক্ত করতে পারি, আমরা উই এর সাথে যুক্ত করতে পারি, আমরা দে এর সাথে যুক্ত করতে পারি, আমরা ইউ এর সাথে যুক্ত করতে পারি, আমরা যে কোনো বহুবচনের সাথে যুক্ত করতে পারি। এই বিষয়গুলো আমরা জানি। এই ভার্ব ওয়ানের এদের সাথে একটাই ব্যবহার, আর কোনো ব্যবহার নাই কিন্তু। আর হচ্ছে টু এর সাথে ভার্ব ওয়ান যুক্ত হয়। তো সেই হিসেবে যদি বলি, তবুও যেটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি, তাহলে এক হিসেবে ভার্ব ওয়ানের ব্যবহার মাত্র একটা। কিন্তু যখন আমি অ্যাম ইজ আরকে ব্যবহার করব, যখন আমি এখানে আমরা খোলের সাথে যদি একটু খোলসও লিখি, তাহলে আমাদের হয়তো আরও বিষয়টা ক্লিয়ার, আরও সুন্দর হবে। কারণ আমরা জানি ভার্ব ওয়ান আর ভার্ব এস একই জিনিস। আমরা এখানে স্টেইস লিখলাম, এখানে আমরা ওয়ার্কস লিখলাম, ওয়ার্কস, হ্যাঁ। এখানে আমরা ইনভাইট এবং হচ্ছে ইনভাইটস লিখি। এখানে ইনস্ট্রাক্টের সাথে আমি অ্যাজ যুক্ত করে দিলাম,
ইনস্ট্রাক্ট অথবা ইনস্ট্রাক্টস, হ্যাঁ, এখানে গো এর সাথে আমরা গোস লিখি, দ্যাটস ইট। আচ্ছা, এবার এইখানে আমরা একটা বিষয় খেয়াল করতে পারছি, সেটা হচ্ছে ভার্ব ওয়ান ভার্ব এসিএস আমরা জানি একই জিনিস। ভার্ব এসিএসটা কখন কার সাথে বসে আমরা জানি, হি এর সাথে বসে, শি এর সাথে বসে, আমরা জানি ইটের সাথে বসে, আমরা জানি যে কোনো এক বচনের সাথে বসে, আই ছাড়া ইউ ছাড়া, এটা আমরা জানি, এটা আমরা ভালো করে শিখেছি এগুলো। কিন্তু যখনই আমরা অ্যামিজারকে আনবো তখন কিন্তু এই অ্যামিজারের সাথে ভার্ব ওয়ানের কোনো সম্পর্ক থাকবে না। ভার্ব ওয়ান ভার্ব এসিএস এক জিনিস, অ্যামিজার সম্পূর্ণ তার থেকে বিপরীত এবং তার থেকে ভিন্ন এক কথায়। অ্যামিজার দ্বারা আমরা কি করি, আমরা যদি নিজের কথা বলি তো এম দ্বারা আমি আমার নিজের পরিচয়ের কথা ব্যক্ত করি, তাই না? যেমন আমি বললাম শাহাদাত হোসাইন, আমি কাউকে বললাম যে আমি আমার নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমি আমাকে বলতে হচ্ছে যে আই এম শাহাদাত হোসাইন, এম দিয়ে আমি আমার নিজের পরিচয় দিচ্ছি। কিন্তু আমি যখন এখানে ভার্ব ওয়ানকে বলবো তখন আমি ভার্ব ওয়ান দিয়ে যদি কিছু বলতে চাই, আমার নিজের পরিচয়টা বলতে চাই, তখন আমি কীভাবে বলবো? কারণ ভার্ব ওয়ান তো এখানে অ্যামিজারকে আনে না। ভার্ব ওয়ানের কাজই হচ্ছে কাজকে বর্ণনা করা, কোনো একটা ব্যক্তির কাজকে বর্ণনা করে, সে কি করে। এইখানে সবগুলোর অর্থই কি, আমি কিছু একটা করি সবসময়, মাঝে মধ্যে আমার রুটিন বাউন্ড কাজ, আমার দৈনন্দিন রুটিন কাজ যেটা, সেটাকে আমরা ভার্ব ওয়ান দিয়ে প্রকাশ করি। এখন আমি আপনাকে বলতে পারি যে ইউ ক্যান কল মি শাহাদাত হোসাইন, তাই না? আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে ইউ কল মি শাহাদাত হোসাইন বা কল মি শাহাদাত হোসাইন। আমি এখানে এমকে ব্যবহার করেছি কি করার জন্য, নিজের পরিচয়কে ব্যক্ত করার জন্য। এখন ভার্ব ওয়ান দিয়ে তো আর পরিচয় বর্ণনা করা যায় না। ভার্ব ওয়ান দিয়ে আমি শুধু সবসময় যে কাজটা করি সেটাকে আমি বলতে পারবো। আমি এটা বলতে পারি, সর্বোচ্চ আমি এটা বলতে পারি যে ইউ কল মি শাহাদাত হোসাইন, তুমি আমাকে শাহাদাত বলে ডাকো, তাই না? অথবা কল মি শাহাদাত হোসাইন, অথবা দে কল মি শাহাদাত, পিপল কল মি শাহাদাত, মানুষ আমাকে কি করে। এই যে এখানে আমি বহুবচন না, আমি এখানে আনলাম পিপল কল মি শাহাদাত। তাহলে মানুষ আমাকে ডাকে। এই যে এখানে তো আমি ভার্ব ওয়ান দিয়ে কি, মানুষ সবসময় যে কাজটা করে আমার ক্ষেত্রে আমাকে ডাকতে গিয়ে আমি সেটা এখানে ব্যক্ত করছি, দ্যাটস ইট। এবার আমি বললাম যে আই অ্যাম স্যাড, অথবা আমি বললাম আই অ্যাম হ্যাপি, আই অ্যাম স্যাড। এই যে আমরা এম দ্বারা কি করছি, এম দ্বারা আমি আমার নিজের অবস্থাকে ব্যক্ত করছি, আমার মানসিক অবস্থাটা কেমন। আই অ্যাম স্যাড, আমি দুঃখিত, আমার মন খারাপ। তাহলে আমরা অ্যামিজার দ্বারা কি করি, নিজের পরিচয় দিয়ে নিজের দোষগুণ অবস্থা বর্ণনা করি। কিন্তু আমি যদি ভার্ব ওয়ান দিয়ে নিজের ফিলিংসটাকে করতে চাই, ব্যাখ্যা করতে চাই, আই ফিল, ভার্ব ওয়ানই লাগবে, এখানে অ্যামিজার আনা যাবে না। আই ফিল স্যাড, আই অফেন ফিল স্যাড হোয়েন, আমি বললাম যে হোয়েন আই হিয়ার আ স্যাড নিউজ, যে আমি যখনই একটা খারাপ কোনো নিউজ শুনি তখন আমি স্যাড হয়ে যাই, তাই না? দ্যাটস ইট। তাহলে ভার্ব ওয়ানের কাজই হচ্ছে কিছু একটা করি। এই যে আই ফিল স্যাড, আমি দুঃখিত বোধ করি, আমি দুঃখিত বোধ করি হোয়েন আই হিয়ার এনি স্যাড নিউজ, যখন আমি কোনো স্যাড নিউজ শুনি, রাইট? এবার আবার আমরা জানি এম দ্বারা, অ্যামিজার দ্বারা আমরা নিজেদের অবস্থানের কথা ব্যক্ত করি। যেমন বললাম আই এম ইন মাই ক্লাসরুম, তাহলে আমি কি বলবো, আই এম, ও এখানে তো এম আছে, আই এম ইন মাই ক্লাসরুম, আই এম ইন মাই ক্লাস, যে আমি আমার ক্লাসে আছি, এই যে আমরা অবস্থান বর্ণনা করছি। আমরা জানি যে অ্যামিজার দ্বারা কি করি, আমাদের অবস্থানকে বর্ণনা করি, তাহলে আই এম ইন মাই ক্লাস, আমি আমার ক্লাসে আছি। কিন্তু আমি যদি ভার্ব ওয়ান দিয়ে বলতে চাই, ভার্ব ওয়ান মানেই কি বুঝাবে যে আপনি এই কাজটা সবসময় করেন, এটা আপনার রুটিন বাউন্ড কাজ বা মাঝে মধ্যে করেন। একটা লোক মাসে 2-3 বার ঢাকা যায়, তো আমি তো বলতেই পারি যে হি গোজ টু ঢাকা অফেন, বা সামটাইমস হি গোজ টু ঢাকা। আমি বললাম যে হি গোজ টু ঢাকা ফর 3 times a month, যে সে কি করে, সে মাসে 3 বার ঢাকা যায়। এই যে এটা তো তার 3 বার যে যায়, এটা তো তার রুটিনের মধ্যে, রুটিনের কাজ। এই ভার্ব ওয়ান দ্বারা আমরা রুটিনের কাজগুলোই বলি, তাই না? যে একটা মানুষ সবসময় মাঝে মধ্যে যে কাজটা করে সেটা কিন্তু বলি। কিন্তু আমরা অ্যামিজারের সাথে কখনোই ভার্ব ওয়ানকে মিলাতে পারবো না, ভার্ব ওয়ান কখনোই অ্যামিজারের সাথে বসবে না, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে এটা হইলো, এটা গেল আমরা এম দ্বারা কি করি, নিজেদের
অবস্থানের কথা বলি, আর ভার্ব ওয়ান দিয়ে বলতে হলে আই স্টে, আমি অবস্থান করি ইন মাই ক্লাসরুম, আমি আমার ক্লাসরুমে অবস্থান করি। কখন অবস্থান করি সেটা বলতে হবে তো, রাইট? আমি বললাম আই স্টে ইন মাই ক্লাসরুম অ্যাট অ্যাবাউট 10 p.m. 10 a.m. যে আমি সকাল 10টায় আমার ক্লাসে অবস্থান করি, তাই না? দ্যাটস ইট। এই যে স্টে দ্বারা আমি কি করছি, স্টে এটা একটা কাজ, তাই না? এখানে আমরা কাজের কথা বলছি, কিন্তু এখানে আমি কি করছি, এম দ্বারা আমার অবস্থানের কথা বলছি। এখানে বলা হচ্ছে যে আমি অবস্থান করি, এই যে অবস্থান করাটা একটা কাজ। আর আমি বললাম আই এম ইন মাই ক্লাস, আমি আমার ক্লাসে আছি, অলরেডি আমি ক্লাসের মধ্যে আছি। এখানে এটা দ্বারা আমার বর্তমান এই মুহূর্তের অবস্থানটাকে বোঝাচ্ছে। আর এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝাচ্ছে আই স্টে অ্যাট মাই ক্লাস, ইন মাই ক্লাস অ্যাট 10 p.m. 10 a.m. যে আমি 10টায় বাজে আমি আমার ক্লাসে অবস্থান করি, মানে কি এটা সবসময় করি বা মাঝে মধ্যে করি, হ্যাঁ, অথবা নিয়মিত করি, ইত্যাদি ইত্যাদি। আর এটা দ্বারা কি বোঝাচ্ছে, আই এম ইন মাই ক্লাস, মানে কি এই মুহূর্তে আমি ক্লাসের মধ্যে আছি। দিস ইজ দ্য ফ্যাক্ট। এই যে আপনি যখন বললেন যে আই ফিল স্যাড, মানে কি আপনি বুঝাচ্ছেন আপনি দুঃখিত হয়ে যান, হয়তো সবসময় হন বা মাঝে মধ্যে হন বা কোনো একটা কারণে হন, ঠিক আছে? এই যে আমি বললাম যে আই ফিল স্যাড ওয়ান আই হিয়ার এনি স্যাড নিউজ, যে আমি যখন কোনো স্যাড নিউজ শুনি তখন আমি দুঃখিত হয়ে যাই। এই যে এটা আপনার অভ্যাস, তাই না? কিন্তু যখন আপনি বলছেন আই এম স্যাড, মানে কি আমি এই মুহূর্তে আমার মন খারাপ। এখন আগে মন খারাপ হয় কিনা, পরে মন খারাপ হয় কিনা, সেটা তো বিষয় না। আমি এম ইজ দ্বারা কী বোঝাচ্ছে, আমার এই মুহূর্তের অবস্থাটাকে বোঝাচ্ছে, এই মুহূর্তের আমার অবস্থানকে বোঝাচ্ছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। তেমনি করে আপনি বললেন যে আই এম, আমরা আবার জানি এম ইজ দ্বারা আমরা নিজেদের চলমান কাজের কথা বলি। যেমন আমি বললাম আই এম, এম দ্বারা কী বোঝায়, ছি বোঝায়, তাই না? তাই আমি বললাম আই এম ওয়াকিং, আমি কাজ করছি, করতেছি, যদি আমরা আঞ্চলিক ভাষায় বলি আই অ্যাম ওয়াকিং, আমি কাজ করতেছি। এগুলো আমরা ভেঙে ভেঙে কিন্তু বুঝিয়েছি ক্লাসের মধ্যে। তাহলে আমার এই যে চলমান কাজকে বোঝাচ্ছে। কিন্তু আপনি যখন ভার্ব ওয়ান আনবেন তখন কি বোঝাবে, আই ওয়ার্ক, আমি কাজ করি। এখানে হচ্ছে আই এম ওয়ার্কিং, আমি কাজ করছি। আর এটা কি, আই ওয়ার্ক, আমি কাজ করি। অর্থাৎ আমি কোনো যে একটা জায়গায় সবসময় কাজ করি বা মাঝে মধ্যে করি বা সপ্তাহে 3 দিন করি, সপ্তাহে 1 দিন করি, যেটা আমার অভ্যাসগত বা রুটিন বাউন্ড বা নিয়ম মাফিক, দ্যাটস ইট। আমি বললাম যে আই ওয়ার্ক ফর দ্য কোম্পানি, আমি এই কোম্পানিতে কাজ করি, চাকরি করি, তাই না? দিস দ্য ফ্যাক্ট। ওকে, ইন দ্য সেম ওয়ে এবার আমরা জানি যে এম দ্বারা আমরা কি করি। তাহলে ভার্ব ওয়ানের ব্যবহার আমরা বারবার একটাই পাচ্ছি, যে সবসময় কি করি। আর এম ইজ দ্বারা আমরা কত ধরনের ব্যবহার পাচ্ছি, তাই না? এবার এম দ্বারা আমি বললাম যে আই এম ইনভাইটেড। এই যে আপনারা এখানে কিন্তু প্যাচ লাগাই দেন, খেয়াল করতে হবে। আই এম ইনভাইটেড, আমাকে আমন্ত্রণ জানানো হয় অথবা হয়েছে, টু দ্য মিটিং, যে আমাকে মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। আচ্ছা, আর আপনি যদি বলেন যে দে ইনভাইট মি টু দ্য মিটিং, মানে কি তারা আমাকে আমন্ত্রণ জানায়। এটা হচ্ছে কি, দে ইনভাইট, তারা আমাকে আমন্ত্রণ জানায়, তারা আমাকে দাওয়াত দেয়। আর আপনি যখন বলতেছেন আই এম ইনভাইটেড, ইডি যুক্ত করলেন, তখন কিন্তু উল্টো হয়ে গেল। তখন কি বোঝাচ্ছে, যে আমাকে দাওয়াত দেওয়া হয় বা আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। এই যে আমরা জানি যখনই আমরা ইডি যুক্ত করি তখন কি বোঝায়, ইডি যুক্ত করার মানে এম ইজ আর ওয়াজের পরে ইডি যুক্ত করা বা বি বিং বিনের পরে আমরা যদি ইডি যুক্ত করি তখন কি বোঝায়, তখন বোঝায় যে কাজটা আমি করি না, বা যেই ব্যক্তির সাথে এম ইজ আরকে যুক্ত করা হয় ওই ব্যক্তি কাজটা করে না, বরং ওই ব্যক্তিকেই করা হচ্ছে, কিছু একটা করা হচ্ছে, উল্টো হয়ে যায়। ইজ দ্য ফ্যাক্ট, আমরা জানি। তাহলে আমি বললাম যে মাই বস, আমার বস, ইনভাইটস, আমাকে দাওয়াত দেয়, আমাকে আমন্ত্রণ করে, হ্যাঁ, টু দ্য, আমি বললাম যে টু দ্য উইকলি পার্টি, যে সাপ্তাহিক পার্টিতে আমাকে বস আমাকে দাওয়াত দেয়। আর যখন আমি বলবো আই এম ইনভাইটেড তখন কি বোঝাচ্ছে, যে আমাকে দাওয়াত দেওয়া হয়, তাই না? উল্টো হয়ে গেল। আই এম ইনভাইটেড টু দ্য উইকলি পার্টি, যে আমাকে উইকলি পার্টিতে আমাকে দাওয়াত দেওয়া হয় বাই মাই বস, আমার বসের দ্বারা। দ্যাটস ইট। আচ্ছা, এবার আবার আমরা জানি আমরা এম দ্বারা যেহেতু চলমান কাজের কথা বলি, তাহলে আমরা এই যে যখন আমাকে কিছু একটা করা হইতেছে সেটাও কিন্তু আমরা এম দ্বারা প্রকাশ করব। তাহলে আমি কিন্তু বলতে পারি আই এম বিং ইনভাইটেড,
এগুলো আমরা আলোচনা করেছিলাম আমাদের ক্লাসে। এই যে ইডি যুক্ত করলে কি হয়ে যাচ্ছে, উল্টা হয়ে যাচ্ছে অর্থ, যে আমাকে দাওয়াত দেওয়া হচ্ছে, অথবা আমি বললাম আই এম বিং ইনস্ট্রাক্টেড, আই এম বিং ইনস্ট্রাক্টেড, ঠিক আছে, যে আমাকে দাওয়াত দেওয়া, আমাকে কি করা হচ্ছে, দিক নির্দেশনা দেওয়া হইতেছে, হচ্ছে, আমি কিছু করি না কিন্তু এখানে, আমাকে কিছু একটা করা হইতেছে। কেন? এই যে ইডি যুক্ত করলে আমরা যখনই ইডি যুক্ত করব তখনই কিন্তু এরকম অর্থ হয়ে যাবে, তাই না? আই এম বিং ইনস্ট্রাক্টেড, ঠিক আছে। আর এখানে কি হবে, আমি বললাম যে মাই ম্যানেজার ইনস্ট্রাক্টস মি, আমার ম্যানেজার আমাকে ইনস্ট্রাক্ট করে। অথবা এটাও যদি বলি আমার ম্যানেজার আমাকে ইনস্ট্রাক্ট করতেছে, তাহলে কি মাই ম্যানেজার ইজ ইনস্ট্রাক্টিং মি, আমার ম্যানেজার আমাকে ইনস্ট্রাক্টিং করতেছে। আর যদি বলি এটা, তাহলে কি দাঁড়াচ্ছে, আমার ম্যানেজার আমাকে ইনস্ট্রাক্ট করে। যদি বলি এটা, আমার ম্যানেজার আমাকে ইনস্ট্রাক্টিং করতেছে। আর এটা যদি বলি তখন কি হবে, এখন কেউ যদি বলে এরকম যে মাই ম্যানেজার ইজ বিং ইনস্ট্রাক্টেড, মানে কি দাঁড়ায়, তখন এটা বলে আমার ম্যানেজারকে ইনস্ট্রাক্ট করা হইতেছে, তাহলে উল্টো হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এখানে আমি এটা বলতে পারি যে আই এম বিং ইনস্ট্রাক্টেড, আমাকে কি করা হচ্ছে, আমাকে কিছু একটা করা হচ্ছে, আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, আমাকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, রাইট? দ্যাটস ইট। ওকে, ফাইন। এবার এরপরে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে এম এর পরে যদি আমরা টু যুক্ত করি তখন ভবিষ্যতে পরিকল্পনা বোঝায়, এম টুর পরে ভার্ব ওয়ান আসতে হবে, ইনফিনিটিভ যেটাকে আমরা বলি। যেমন আমি বললাম আই এম টু গো, এটা নিচে লিখি, আমি বললাম আই এম টু গো, এর মানে কি, আমি যাব, আমার প্ল্যান আছে, আমি যাব। যখনই আপনি এই এম এর পরে টু আনবেন, এরপরে একটা কাজের কথা বলবেন, এটা কি বোঝাবে, যে আই এম টু গো, আমি যাব, আমার যাওয়ার প্ল্যান আছে, পরিকল্পনা আছে। আর এখানে আপনি কি বলতে পারবেন, যে আই গো, আমি যাই, এটা হচ্ছে কি আমি যাই। তাহলে এখানে কি বোঝাচ্ছে, ভার্ব ওয়ান দ্বারা আমি যাই, আমি খাই, আমি কিছু একটা করি, তাই না? আমি ঘুমাই, আমি সাঁতার কাটি, আমার রুটিন বাউন্ড কাজ, আমার রুটিনের মধ্যে যে কাজ আছে যেটা আমি প্রতিদিন করি, বা সপ্তাহে একবার করি, মাসে একবার করি, বছরে একবার করি, যেটাই করি, এই যে করি 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 করি, এইটা ব্যক্ত করার জন্য আমরা ভার্ব ওয়ানকে নিয়ে আসি। এখন ধরেন একটা লোক বছরে একবার সিঙ্গাপুর থেকে বাড়িতে আসে, তো আপনি বলবেন না যে হি কামস ব্যাক হোম ফ্রম সিঙ্গাপুর ওয়ান্স আ ইয়ার। তাহলে আপনি কি বোঝাচ্ছেন, এই যে তার এটা রুটিন বাউন্ড কাজ, সে বছরে একবার বাড়িতে আসে, তার রুটিন, তাই না? কিন্তু যখন আপনি দেখবেন যে এই মুহূর্তে সে কিছু একটা করছে, হ্যাঁ, তখন কি এম ব্যবহার করতে হবে। এই যে উদাহরণস্বরূপ, যে আপনি যখন বললেন যে আই এম ইনভাইটেড, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমাকে দাওয়াত দেওয়া হয়, এই মুহূর্তে আপনার অবস্থা যে আমি দাওয়াতটা পাইছি, এখন আমি যাব। অথবা আই এম বিং ইনভাইটেড, আমাকে কি করা হচ্ছে, দাওয়াত দেওয়া হইতেছে। আর যদি বলেন আই এম টু গো, তখন কি এটা একটু ব্যতিক্রম, এই টু আসার কারণে এটা মডেল ভার্ব হয়ে যায়। এটা দ্বারা তখন কি বোঝাবে, ভবিষ্যতের পরিকল্পনা, প্ল্যান কি বোঝাবে। আপনার ভবিষ্যতে কিছু করার প্ল্যান আছে, তখন আপনি এটা বলতে পারেন যে আই এম টু গো টু ঢাকা টুমরো। অর্থাৎ আপনি আগামীকাল আপনার ঢাকা যাওয়ার প্ল্যান আছেন, কিন্তু আপনি যাবেন কি না এটা নিশ্চিত না। দিস ইজ দ্য ফ্যাক্ট। ওকে, ফাইন। In this way we can actually I think remove all our doubts, inshallah. Okay, fine. তাহলে এটা মোটামুটি আমাদের এই ছিল আমাদের মানে মোটামুটি ভার্ব ওয়ান এবং ভার্ব এসইএস এর এবং অ্যামিজারের মধ্যকার পার্থক্য। আচ্ছা, এখন আমরা অ্যামিজার দিয়ে কি করলাম, ভার্ব ওয়ানের সাথে তুলনা দেখালাম। এখন আমরা যদি ভার্ব টু দিয়ে তুলনা দেখাই, উদাহরণস্বরূপ আমি এখানে নিয়ে আসলাম ওয়াজকে, আমি এখানে কাকে নিয়ে আসলাম, ওয়াজ আর হচ্ছে ওয়ারকে। আচ্ছা, আর এখানে আমরা সাবজেক্ট আই, তারপর হচ্ছে উই, আমরা ইউকে আনলাম, আমরা হিকে আনলাম, আমরা শিকে আনলাম, আমরা ইটকে আনলাম, আমরা দেকে আনি। আচ্ছা, এখানে ভার্ব টু মানে আমরা সবাই জানি ইডি মানেই ভার্ব টু। যেমন আমরা এর আগে কল্ড,
আমরা জাস্ট কল থেকে ইডি যুক্ত করে দিয়েছি, ভার্ব টু হয়ে গেছে, আমরা সবাই জানি। হ্যাঁ, 225টা ভার্ব আছে যাদের সাথে ইডি যুক্ত করতে আমরা পারি না, এটা আমরা জানি। আচ্ছা, আমি এখানে ওই যে 250টার মধ্যে এই যে ফেল্ট, একটা ফিল থেকে ফেল্ট, আমরা এগুলো জেনেছি। আচ্ছা, আমরা স্টে থেকে বললাম স্টেট, কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি স্টে মানে অবস্থান করি, আর এখানে হয়ে গেছে স্টেট, এর অর্থ কি আমরা জানি সবাই। আচ্ছা, তারপর আমি এখানে আনলাম ইনভাইটেড, অথবা হ্যাঁ ইনভাইটেড লিখি, ইনভাইটেড, ওকে। আচ্ছা, এখানে আমরা লিখলাম কল্ড, হ্যাঁ কল তো একবার আসছে, ইনভাইটেড দিছি। আচ্ছা, আরেকটা দেই, আমি বললাম ম্যানেজ। আমরা এই যে সব জায়গায় কিন্তু আমরা ইডি যুক্ত করতে পারছি, শুধু এই যে 225টা ভার্ব আছে যাদের সাথে ইডি যুক্ত করা যায় না। আচ্ছা, ম্যানেজড। আচ্ছা, এবার আমরা একটু দেখি তো, এখন আমরা যখন ইডি যুক্ত করি, সরাসরি ইডি যুক্ত করি, এখানে কিন্তু অ্যামিজ আর নাই, ওয়াজ ওয়ার নাই, কিছুই নাই। এখন আমরা এখানে কিন্তু ওয়াজ দেখতে পাচ্ছি, আই, উই, ইউ, হি, শি, ইট, দে। আচ্ছা, এখন ওয়াজ ওয়ারের কাজ কি? ভার্ব ওয়ান যেভাবে একটা মানুষের নিত্যদিনের কাজের কথা ব্যক্ত করে, আর অ্যামিজ আর কি করে, ব্যক্তির অবস্থান, এই মুহূর্তের অবস্থা কি, এই মুহূর্তের অবস্থান কি, এই মুহূর্তে তার পরিচয় কি, এই মুহূর্তে সে কি করছে, ঠিক তেমনি করে ওয়াজ আর কি করে, ওয়াজ আর অতীতকালের অবস্থাকে বর্ণনা করবে, তাই না? ওই অ্যামিজারের, আমরা জানি অ্যামিজারের অতীতকাল হচ্ছে ওয়াজ আর, অ্যামিজার যা করবে ওয়াজ আর কিন্তু তাই করবে। তো সেই হিসেবে আমি বলতে পারি, আমি বললাম যে আই কল্ড হিম, আমি তাকে ডেকেছিলাম, তাই না? অথবা আমি বললাম আই কল্ড হিম, কি বলবো, আই কল্ড হিম মাই ডিয়ার, আমি তাকে আমার প্রিয় বলে ডাকতাম। এবার আমি বললাম হি ওয়াজ মাই ডিয়ার, অথবা হি ওয়াজ মাই ফেভারিট ওয়ান, হি ওয়াজ মাই ডিয়ার, সে আমার প্রিয় ছিল, তাই না? হি ওয়াজ মাই ডিয়ার, সে আমার প্রিয় ছিল, এখন আর নাই, কথা বললাম আর কি। আবার আমি বললাম আই ফেল্ট ভেরি স্যাড ইয়েস্টারডে, আমি গতকাল কি খুব দুঃখিত অনুভব করেছিলাম। এই যে আপনি গতকাল কি করেছিলেন সেটা ব্যক্ত করছিলেন না? এই ওয়াজ আর কিন্তু সরাসরি কি ব্যক্ত করতে পারে, আপনার অবস্থানকে ব্যক্ত করতে পারে। আই ওয়াজ স্যাড ইয়েস্টারডে, আমি গতকাল কি ছিলাম, খুব মন খারাপ ছিল আমার, তাই না? আই স্টেড ইন মাই অফিস ইয়েস্টারডে, আমি গতকাল আমার অফিসে অবস্থান করেছিলাম। আর এটা কি হবে, আই ওয়াজ ইন মাই অফিস, তাই না? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এই ইডি যুক্ত করার কারণে যে আমরা একটা অতীতের ঘটনাকে ব্যক্ত করছি, আর এখানে ওয়াজ ওয়ার দ্বারা কি করা হচ্ছে, সরাসরি ব্যক্তির পরিচয় দোষগুণকে আমরা যুক্ত করে দিচ্ছি, ব্যক্তির অবস্থানকে যুক্ত করে দিচ্ছি। এই যে আমি ছিলাম, কোথায় ছিলাম, অফিসের ভিতরে, ইন দ্বারা তো ভিতরে বোঝায়, তাই না? অফিসের ভিতরে, রাইট? তেমনি করে আমি বললাম এবার, হ্যাঁ, যেমন আমি বললাম যে হি ইনভাইটেড মি, সে আমাকে দাওয়াত করেছিল, টু হিজ ম্যারেজ সিরিমনি, যে আমাকে সে তার বিয়েতে দাওয়াত করেছিল, এর যোগ করে দিলাম। আর যদি আমি বলি সে আমাকে এই মুহূর্তে সে আমাকে দাওয়াত করতেছিল, অথবা আমি বললাম সে আমাকে ডাকতেছিল, এখানে আমি বললাম যে কল্ড, অথবা আমি বললাম যে ইমেইলড, হ্যাঁ, এটার মানে কি, হি ইমেইলড মি ইয়েস্টারডে, সে আমাকে গতকাল ইমেইল করেছিল। আর যদি গতকালের অবস্থাটা যদি আমি এটা ব্যক্ত করতে চাই, সে আমাকে গতকাল ইমেল করতেছিল, মানে তার সাথে আমি যখন কথা বলি, অথবা সে আমাকে ধরেন কয়েকটা ইমেল করছিল, আর ওই অবস্থাকে যদি আমি, যে চলমান অবস্থাকে যদি আমি ব্যক্ত করতে চাই, তখন ওয়াজের প্রয়োজন হবে, হি ওয়াজ ইমেইলিং মি, তাই না? কি হবে, এই যে হি ওয়াজ ইমেইলিং মি, মানে সে আমাকে ইমেল করে যাচ্ছিল, অর্থাৎ অতীতকালে একটা কাজ চলতেছিল, আর ওই অবস্থাটাকে, ওই চলমান অবস্থাকে যদি আমি ব্যক্ত করতে চাই, তখন তো আমি ওয়াজ লাগবো, ঠিক অ্যামিজারের মতোই আমি ওয়াজকে ব্যবহার করব, দ্যাটস ইট, তাই না? আবার এবার বললাম যে উই ম্যানেজ দ্য বস, আমরা অনেক সময় হয় না, বস যেতে মানে রেগে গেছে,
তো আমরা বলছি যে আমরা তো বস তো আমাদের কাজ দেখে রেগে গেছিল, আমাদের ছোট একটা ভুল হয়েছিল। এখন বলতেছি উই ম্যানেজড দ্য বস, তারপর আমরা বসকে সামলাইছি। এখন যদি বলি যে বসকে সামলানো হয়েছিল, অথবা আমি কি বলবো তাহলে, দ্য বস ওয়াজ ম্যানেজড। এই যে দেখেন পার্থক্যটা দেখেন একটু, এখানে কিন্তু ঝামেলা হয়ে যায় অনেকের। আপনি এখানে ইডি যুক্ত করাতে এটা কিন্তু ভার্ব টু অবস্থায় আছে, আপনি ব্যক্ত করতেছেন যে এই কাজটা কে করেছিল, বস করেছিল, দ্য বস ম্যানেজড, অথবা উই ওয়াজ দ্য ম্যানেজ, কে কাজটা কে করেছিল, আমরা করেছিলাম, যে উই ম্যানেজ দ্য বস, আমরা বসকে সামলিয়েছিলাম, তাই না? কিন্তু আপনি যদি এটা বলেন যে দ্য বস ওয়াজ ম্যানেজড, এর মানে কি বসকে সামলানো হয়েছিল, তখন কিন্তু উল্টে যাচ্ছে অর্থটা। এখানে হচ্ছে কি আমরা বসকে সামলিয়েছিলাম, উই ম্যানেজ দ্য বস, অর্থাৎ এই কাজটা কে করেছে, ইডি দ্বারা বুঝাচ্ছি এই কাজটা আমরাই করেছি। আর এখানে যখন আমি মাঝখানে ওয়াজ এনে দিয়েছি, এই ওয়াজের কারণে আর ইডি এর কারণে এখন কিন্তু উল্টে গেছে অর্থটা। হ্যাঁ, এখন কি হচ্ছে, দ্য বস ওয়াজ ম্যানেজড অথবা উই ওয়ার ম্যানেজড, আমাদেরকে ম্যানেজ করা হয়েছিল। উই উই ওয়ার ম্যানেজড, আমাদেরকে ম্যানেজ করা হয়েছিল, তাই না? দ্যাটস ইট। ওকে, তাহলে এই ওয়াজের পরে ইডি আনার কারণে এটা কিন্তু ভার্ব থ্রি হয়ে গেছে। আমরা জানি ভার্ব থ্রি দ্বারা কখনো কোনো কালকে প্রকাশ করা যায় না, শুধুমাত্র অবস্থাকে প্রকাশ করা যায়। আর ইডি দ্বারা কি করা হয়, শুধু ইডি দ্বারা সরাসরি যখন আমরা ইডি যুক্ত করি তখন এটা অতীতকালকে বর্ণনা করে। আর যখন আমরা ওয়াজের পর ইডি যুক্ত করি তখন আর এই ইডি দ্বারা শুধু একটা অবস্থাকে বোঝায়, এটা কোনো কালকে বর্ণনা করতে পারে না। এই ওয়াজ ওয়ার্ডটাই হচ্ছে মূলত সেখানে কাল। এই যে তাহলে কি দাঁড়াচ্ছে, যে আমি বললাম যে উই ওয়ার ম্যানেজড, আমাদেরকে ম্যানেজ করা হয়েছিল। আর যদি বলি যে বসকে ম্যানেজ করা হয়েছিল, দ্য বস ওয়াজ ম্যানেজড, বসকে ম্যানেজ করা হয়েছিল, দ্যাটস ইট। তেমনি করে আপনি যদি এটা বলতে চাচ্ছেন যে বসকে ম্যানেজ করা হচ্ছিল, তখন আমি বললাম যে আমি তো গতকাল তোমাকে দেখেছিলাম অফিসের মধ্যে। এখন আমি বললাম যে তুমি কি করছিলে, হ্যাঁ হ্যাঁ একটা ফাইল কি করা হচ্ছিল, অথবা তোমাকে তখন ডাকা হচ্ছিল একটা মিটিংয়ে, সাপোজ এটা বলতে চাচ্ছি। অথবা আমি বললাম এরকম যে তোমাদের অফিস তখন কি করা হচ্ছিল, বন্ধ করে দেওয়া হচ্ছিল। আমি তোমাদের অফিসে গতকাল গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ইউর অফিস স্টারডে, আমি তোমাদের অফিসে গতকাল গিয়েছিলাম, তখন তোমাদের অফিস বন্ধ করে দেওয়া হচ্ছিল। এই যে বন্ধ করে দেওয়া হচ্ছে মানে আমি ওইখানে গিয়ে দেখতে পাইছি যে ওই মুহূর্তে কি বন্ধ করার কাজটা চলছিল, তাই না? এটা বোঝাচ্ছি। তাহলে কি হবে, ইউর অফিস ওয়াজ বিং ক্লোজড, তাই না? বিং ক্লোজড, তাই না? অথবা শাটডাউন। এই যে আমরা ইডি যুক্ত করছি কেন, বোঝানোর জন্য যে এটা কি এই কাজটা ঘটানো হয়েছে, অর্থাৎ এই কাজটা কেউ করে না, এই কাজটা ঘটানো হয়েছে, যে অফিসটাকে কিছু একটা করা হয়েছিল। দ্য অফিস ওয়াজ বিং ক্লোজ। আর এই বিং কেন আনছি, এই আইএনজি যুক্ত বিং কেন আনছি, বোঝানোর জন্য যে এটা চলছিল। এই যে বন্ধ করে যে দেওয়া হচ্ছিল, এই বন্ধ করে দেওয়ার কাজটা কি চলমান ছিল, সেটা বোঝাচ্ছি বিং দ্বারা। আমরা যখন সরাসরি আইএনজিকে আনি তখন কি বোঝায়, যে কেউ একজন কাজটা চালিয়ে যাচ্ছিল, কেউ একজন কাজটা তখন ওই মুহূর্তে চালিয়ে যাচ্ছিল। আর যখন আমরা বিং ক্লোজড আনি, এই বিং দ্বারা বোঝায় এই ঘটনাটা কাউকে গণনা হচ্ছিল, তাই না? তেমনি করে আমি বললাম যে এরকম আমার বাবা গতকাল অসুস্থ হয়ে গিয়েছিলেন, মাই ফাদার ওয়াজ ভেরি সিক ইয়েস্টারডে, আমার বাবা গতকাল খুব অসুস্থ ছিলেন। এবার আমি বললাম তাকে নিয়ে যাওয়া হচ্ছিল হসপিটালে, অর্থাৎ কি এই যে সে তো আর যাচ্ছে না, গতকাল সে যাচ্ছিল না নিজে নিজে, বরং তাকে নিয়ে যাওয়া হচ্ছিল। তাহলে কি হবে, হি ওয়াজ বিং টেকেন টু হসপিটাল, রাইট? তাহলে কি হি ওয়াজ বিং টেকেন টু হসপিটাল, দ্যাটস ইট। ওকে ফাইন, তাহলে আমরা এখানে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো এই হচ্ছে আমাদের বলতে পারেন যে পাস্ট ফর্ম। আমরা এতক্ষণ যেটা আলোচনা করছিলাম সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে পাস্ট ফর্মের ব্যবহার। ওকে, পাস্ট ফর্মের ব্যবহার। আচ্ছা যাই হোক, আচ্ছা এটা তো শেষই। এখন আমরা একটু দেখি এবার
প্রশ্নবোধক শব্দ। আমরা কিভাবে প্রশ্নবোধক বাক্য তৈরি করব, প্রশ্নবোধক শব্দ তৈরি করব? আমাদের মনে রাখতে হবে যে আপনি যদি কোনো ব্যক্তির রুটিন বাউন্ড কাজকে প্রশ্ন করতে চান, তখন তো ভার্ব ওয়ান আসবে। তো প্রশ্ন করতে গেলে ডু আর ডাজের ব্যবহার আসবে, তাই না? ডু আর ডাজের ব্যবহার। উদাহরণস্বরূপ আমি বললাম আমি আপনাদেরকে প্রশ্ন করব, আমি আপনাদের সবাইকে প্রশ্ন করব। এই ডু দ্বারা কেন প্রশ্ন করি আমরা? আমি আপনাকে যদি ডু দ্বারা প্রশ্ন করি, এর মানে আমি জানতে চাচ্ছি যে আপনি এই কাজটা সবসময় করেন কিনা, মাঝে মধ্যে করেন কিনা, এটা আপনার রুটিনে আছে কিনা। যেন আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, ডু ইউ প্রিপেয়ার মাই হোমওয়ার্ক ডেইলি? এই যে আমি আপনাকে ডু দ্বারা কেন প্রশ্ন করলাম? আমি ডু দ্বারা প্রশ্ন করেছি আপনার কাছ থেকে জানার জন্য যে আপনি এই যে ডু ইউ প্রিপেয়ার, আপনারা কি প্রস্তুত করেন? এই যে আমি প্রশ্ন করছি কি আপনারা কি প্রস্তুত করেন ইউর হোমওয়ার্ক, আপনাদের হোমওয়ার্ক ডেইলি, প্রত্যেক দিন, তাই না? আমি আপনাকে ডু দ্বারা কেন প্রশ্ন করলাম যে এই কাজটা আপনার নিয়মিত করেন কিনা, মাঝে মধ্যে করেন কিনা, এটা আপনার রুটিনের কাজ কিনা। কিন্তু আমি যদি অ্যাম ইজ দ্বারা প্রশ্ন করি, তখন আমি কি বিষয়ে প্রশ্ন করতে পারবো? অ্যাম ইজ আর দিয়ে আমি আপনাকে আর দিয়ে প্রশ্ন করব। আর দিয়ে প্রশ্ন করতে গেলে আমি প্রথমে আপনার নাম সম্পর্কে জানতে পারি, যেমন আর ইউ হাসান। আমি আপনার পরিচয় সম্পর্কে প্রশ্ন করতে পারি আর দিয়ে। আমি আপনাকে আর দিয়ে প্রশ্ন করতে পারি আপনার অবস্থা সম্পর্কে, আর ইউ স্যাড। আমি আপনাকে প্রশ্ন করতে পারি আর দিয়ে কি দিয়ে, আর ইউ ইন ঢাকা, তুমি কি ঢাকায় আছো, তাই না? আমি আর দিয়ে প্রশ্ন করতে পারি আপনার চলমান কাজ সম্পর্কে, আর ইউ প্রিপেয়ারিং, তাই না? ঠিক আছে, আর ইউ প্রিপেয়ারিং, তোমরা কি প্রস্তুত করছো, আপনারা কি প্রস্তুত করছেন ইউর হোমওয়ার্ক, আপনারা কি আপনাদের হোমওয়ার্ক প্রস্তুত করছেন, তাই না? তেমনি করে আর ইউ দিয়ে আমরা প্রশ্ন করতে পারি এরকম, যেমন আর ইউ হেল্পড, এই যে আপনাকে কি কিছু সাহায্য করা হয় কিনা। যে আমি বললাম আর ইউ হেল্পড বাই ইউর কলিগস, তোমাকে কি তোমার কলিগের দ্বারা হেল্প করা হয়, সাহায্য করা হয়, অর্থাৎ তুমি কি তোমার কলিগের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হও, তাই না? দ্যাটস ইট। এই যে আমরা ইডি যুক্ত করছি কেন, এই অ্যামিজারের পরে ইডি আসে বোঝানোর জন্য যে তুমি সাহায্য কাউকে করো না, বরং তোমাকে সাহায্য করা হয় কিনা। দ্যাটস ইট। আর ইউ হেল্পড অলওয়েজ, যে তোমাকে কি প্রত্যেকদিন হেল্প করা হয়। তেমনি করে আমি আর দ্বারা প্রশ্ন করতে পারি চলমান অবস্থা সম্পর্কে আপনার, তাই না? মানে চলমান কৃত কোনো কাজকে বোঝানোর জন্য যে আর ইউ বিং হেল্প, তোমাকে কি সাহায্য করা হচ্ছে। যেমন আপনি একটা প্রজেক্টে কাজ করতেছেন, এখন আমি আপনাকে প্রশ্ন করতে পারি আচ্ছা তোমাকে কি সে ঠিকঠাক মতো স্যালারি দেওয়া হচ্ছে, তাহলে আমি কি বলবো, আর ইউ বিং পেইড ইউর স্যালারি, হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েটলি অথবা রেগুলারলি, আর ইউ পেইড। এই যে ইডি যুক্ত করেছি এখানে, ইডি ফর্ম বলতে এখানে ওই যে 225টার একটা এখানে, আর ইউ পেইড ইউর স্যালারি রেগুলারলি, যে তোমাকে কি সবসময় ঠিকঠাক মতো বেতন দেওয়া হয়, তাই না? এই তো। অথবা আমরা কি করতে পারি, আমরা এটা বলতে পারি আর ইউ বিং পেইড, তাই না? আর ইউ বিং পেইড ইউর স্যালারি, যে তোমাকে কি নিয়মিত বেতন দেওয়া হচ্ছে। দ্যাটস ইট। ওকে, তেমনি করে আমি বলতে পারি এরকম, আর ইউ দেয়ার, এই যে আমরা প্রশ্ন করি না যে আর ইউ দেয়ার, তুমি কি সেখানে আছো। আর ইউ যেমন আর ইউ অ্যাট ইউর অফিস নাও, যে তুমি কি এখন তোমার অফিসে আছো, কি অবস্থানকে ব্যক্ত করতে, তাই না? তাহলে আমরা এই আর দিয়ে, অ্যাম ইজ আর দিয়ে আমরা কি প্রশ্ন করি, আমরা একটা ব্যক্তির নাম সম্পর্কে জানতে চাই, ব্যক্তির অবস্থা সম্পর্কে জানতে চাই, ব্যক্তির অবস্থান সম্পর্কে জানতে চাই, ব্যক্তির চলমান কাজ সম্পর্কে জানতে চাই, ব্যক্তিকে কিছু করা হয় কিনা, ব্যক্তি প্রাপ্ত বা কৃত হয় কিনা সেটা জানতে চাই, ব্যক্তির চলমান কৃত হয় কিনা অথবা প্রাপ্ত হয় কিনা, চলমান কোনো কাজ কৃত বা প্রাপ্ত হয় কিনা সেটা আমরা জানতে চাই অ্যামিজার দিয়ে।
তাহলে অ্যাম ইজ আর এর সাথে তাহলে ডু এর পার্থক্য, অ্যাম ইজ আর দ্বারা আমরা এখানে 7 ধরনের কথা ব্যক্ত করতে পারতেছি, আর এখানে আমরা ডু দিয়ে শুধু একটা কথাই ব্যক্ত করতে পারতেছি যে আপনার রুটিনের কাজটা কি। তেমনি করে আমরা যখন ডব্লিউএইচ কোয়েশ্চেন করি তখনও কিন্তু একই সিস্টেম, শুধু আমরা ডব্লিউএইচ ওয়ার্ডটাকে যুক্ত করতে পারি। হোয়াট ডু ইউ প্রিপেয়ার এভরি ডে ইন ইউর অফিস, তুমি কি প্রস্তুত করো, হোয়াট ডু ইউ প্রিপেয়ার, তুমি কি প্রস্তুত করো অ্যাট ইউর অফিস এভরি ডে, তুমি তোমার অফিসে প্রতিদিন কি প্রস্তুত করো, তাই না? আর যেমন আমি প্রশ্ন করলাম যে এই যে আমরা এই জন্য কিন্তু প্রশ্ন করি হাউ আর ইউ, যে তুমি কেমন আছো। আর দিয়ে কেন আমরা ইউকে প্রশ্ন করি, ওই যে ব্যক্তির অবস্থা জানার জন্য, হাউ আর ইউ, তুমি কেমন আছো। আমরা এই অবস্থা জানার জন্য আমরা আর দিয়ে প্রশ্ন করি ব্যক্তিকে। আর হাউ দ্বারা কেমন বোঝায়, ইংরেজি ভাষার নিয়ম হচ্ছে প্রশ্নবোধক শব্দগুলোকে আমরা সবসময় বাক্যের প্রথমে ব্যবহার করে থাকি। দিস ইজ দ্য ফ্যাক্ট। ওকে, তেমনি করে আমি এরকম প্রশ্ন করি যে হোয়াই আর ইউ স্যাড, এই যে হোয়াই আর ইউ স্যাড, এই যে আমি একটা ব্যক্তির অবস্থা সম্পর্কে প্রশ্ন করছি, প্রশ্নটা কি দিয়ে করছি, কেন শব্দ দিয়ে। তাহলে কেন শব্দটা ইংরেজি ভাষায় তো প্রথমে আসবে হোয়াই আর ইউ স্যাড, তাই না? দ্যাটস ইট। In this method we have to actually practice a lot. If we just try and if we practice more and more, I think we will be very fluent in English, inshallah. Okay, তো আশা করি আমরা am is are দিয়ে কিভাবে প্রশ্ন করতে পারি, আবার was are দিয়ে ঠিক was are এর মতোই was are দিয়ে কিন্তু আমরা ঠিক একইভাবে প্রশ্ন করি। আমরা কি করি, যেমন did দিয়ে আমরা অতীতকাল সম্পর্কে প্রশ্ন করি, তাই না? যেমন ডিড ইউ প্রিপেয়ার, এখানে তো ডিড দ্বারা আমরা অতীতকালকে বোঝাই, এই জন্য আর এখানে ইডি এর প্রয়োজন হবে না। আমরা যখন বলবো যে আই প্রিপেয়ার্ড, ইউ প্রিপেয়ার্ড আ লেসন, তুমি একটা প্রস্তুত করেছিলে, একটা লেসন প্রস্তুত করেছিলে, কিন্তু যখন ডিড আনবো এই ডিডের মধ্যে তো ইডি আছে, এই ডিডই তো বলে দিচ্ছে আমি অতীতকাল, তাহলে ডিড ইউ প্রিপেয়ার্ড তো আর বলা লাগছে না, এখানে ইডি যুক্ত করা লাগবে না। কেন? কারণ হচ্ছে এইখানে যে আমি ইডি যুক্ত করব, এই ইডি তো ডিডের ভিতরে আছে, তাহলে আমি জাস্ট এখানে তো ইডি দেওয়ার প্রয়োজন নাই। আমি কি বলবো, ডিড ইউ প্রিপেয়ার ইউর লেসন, যে আপনি কি আপনার লেসনটা প্রস্তুত করেছিলেন। আর যদি আমরা এখানে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি তাহলে কি হবে, ওই যে একই অবস্থা হবে, অতীতকালের অবস্থা চলে যাবে। ওয়ার ইউ আ বিজনেসম্যান, তুমি কি একজন ব্যবসায়ী ছিলে। ওয়ার ইউ ভেরি হার্ড ওয়ার্কিং, তুমি কি পরিশ্রমী ছিলে। ওয়ার ইউ ইন ঢাকা ইয়েস্টারডে, তুমি কি গতকাল ঢাকায় ছিলে। ওয়ার ইউ প্রিপেয়ারিং ইউর ফাইলস, তুমি কি তোমার ফাইলগুলো প্রস্তুত করতেছিলে। হ্যাঁ, ওয়ার ইউ হেল্প ইয়েস্টারডে বাই ইউর কলিগস, তোমাকে কি সাহায্য করা হয়েছিল তোমার কলিগদের মাধ্যমে। দ্যাটস ইট। তাহলে এই একই তো জিনিস সব, শুধু কি বর্ণনার পার্থক্য, তাই না? আশা করি আপনাদের কাছে এই অ্যামিজ আর ওয়াজ অরের যে আলোচনাটা এটা ক্লিয়ার। তবে আমার মনে হয় যে আরও দু একবার আলোচনা করা লাগবে, কারণ এইখানেই সব রহস্য উন্মোচিত হবে আর কি এই ক্লাসগুলোর মাধ্যমে। আমি একটু সময় নিচ্ছি, আমি একটু পানি খেয়ে নিচ্ছি, আপনাদের হাত থেকে একটু সময় চাচ্ছি আমি। রুল ভাই পানি আছে না, একটু দেন তো আমাকে। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে একটু কথা বলার সুযোগ দিয়ে দিচ্ছি, দেখি আপনাদের কার কি কোয়েশ্চেন রয়েছে। প্রথমত কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, এরপর আমরা একে অপরের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। কাইন্ডলি হ্যান্ড রেজ করলে ভালো হয়। আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু রেজ ইউর হ্যান্ড। মুস্তারিফা মেহেক একজন হ্যান্ড রেজ করেছেন। জি মুস্তারিফা মেহেক, আপনি বলুন তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ স্যার ওই যে হয় আর আরও বললেন না স্যার, এখানে একটু বুঝিয়ে দিলে খুব ভালো হতো। ওকে, তারপর আর কে? প্রত্যেকের কোয়েশ্চেন করুন, একসাথে সবগুলো আলোচনা করব।
রুমা খাতুন কিছু বলতে চাচ্ছেন? স্যার স্যার আমার এটা মানে আমি বুঝতে পারলাম না হচ্ছে স্যার এমটা কার সাথে বসবে, ইসটা কার সাথে বসবে, আর আরটা কার সাথে বসবে? এম হচ্ছে ভেঙে ভেঙে যদি সবসময় বুঝাই আই এর দিতেন। সাথে বসবে, হ্যাঁ। জি। এম কার সাথে বসবে? আয়ের সাথে। আচ্ছা, আর বসবে সকল ইউ এবং সকল বহুবচনের সাথে। কার সাথে? টোটাল বহুবচন আর হচ্ছে ইউ এর সাথে। আচ্ছা, তাহলে এম গেল, আর হচ্ছে আরও গেল, বাকি রইল কি? ইস। ইজ বসবে সকল এক বচনের সাথে। সকল এক বচনের সাথে হ্যাঁ, বসবে। এখন আর আপনি সকল আপনি বহুবচনের সাথে আর বসবে, আর সকল আয়ের সাথে এম বসবে। হ্যাঁ, আপনি ধরেন আপনার কলিগের সাথে কথা বলতে চাচ্ছেন। এখন আপনি যদি আপনার কলিগকে আপনার আপনার কলিগের বাবার সম্পর্কে জানতে চান, তখন কি আপনি তাকে আর দিয়ে প্রশ্ন করবেন না ইজ দিয়ে প্রশ্ন করবেন? তখন ইস দিয়ে করবো, কারণ মানে আমার কলিগের বাবা একজনই তো। রাইট। তাহলে ইজ ইউর ফাদার ফাইন টুডে, তাই না? যে আজ কি তোমার বাবা জি। সুস্থ আছে, রাইট? জি স্যার। আফরামিম বলুন তো। মামুন, ওই যে ইয়ে আচ্ছা আফরামিম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, জি হ্যাঁ বলুন তো। স্যার এই প্রেজেন্ট পাস্ট ফর্ম আর ফিউচার ফর্ম আর বিয়ের পার্থক্য এটা কি প্র্যাকটিস দেওয়া হবে? হুম 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 মানে বাংলা হ্যাঁ, সবগুলো দেওয়া হবে, হ্যাঁ। স্যার আরো মানে প্র্যাকটিস করলে আর একটু ক্লিয়ার হতো স্যার। যদি খুব তাড়াতাড়ি দেওয়া হয় আরো বেশি মানে ভালো আমরা হতো। আমরা কালকে দিয়ে দিব ইনশাল্লাহ। আজকে তো পসিবল না, কালকে দিয়ে দিব, হ্যাঁ। ক্যারিট। আর কালকে কি ক্লাস হবে? কালকে কালকে থেকে আপনাদের বন্ধ রাখতে চাচ্ছি। কালকে আমার স্টুডিও বন্ধ হয়ে যাবে, যারা এখানে আছে তারা সবাই চলে যাবে পুরো, মানে সবাই ক্লাস 14 তারিখ থেকে আবার আমরা ক্লাস করাবো ইনশাআল্লাহ, হ্যাঁ। বুঝতে পেরেছেন? তাহলে প্র্যাকটিস দিতে দিলে স্যার হ্যাঁ, ভালো আমি হতো। এর আমরা মধ্যে বাসায় আপনাদেরকে নিয়মিত প্র্যাকটিস শিট দেওয়ার চেষ্টা করবো। 2-3টা বা 3টা 4টা প্র্যাকটিস শিট দিব আপনাদেরকে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আর গ্রুপের মধ্যে আপনাদেরকে আমরা গ্রুপিং করে দিয়েছি, আর একটা গ্রুপ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, ওইটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব, এবং আমরাই আপনাদেরকে গ্রুপ করে দিব। ওইখানে 5 জন করে সদস্য থাকবেন। ওই 5 জন আপনারা একে অপরের সাথে কনভারসেশন করবেন। এই যে এখন তো আপনারা জানেন কিভাবে কোয়েশ্চেন করতে হয়, এই কোয়েশ্চেন ধরে ধরে প্র্যাকটিস করবেন। আমরাও হেল্প করব, আমরাও মডিউল দেখাবো কিভাবে প্র্যাকটিস করতে হবে। গ্যারিট। গ্রুপটা স্যার কবে জানানো হবে যে? কালকে ইনশাল্লাহ দেওয়া হবে, কালকেই সব দেওয়া হবে আপনাদেরকে, হ্যাঁ। তারপর আসমা খাতুন শুনতে পাচ্ছেন আমাকে? ইয়ে স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার প্রথম দিকে আমি একটু জয়েন হতে পারিনি, একটু আচ্ছা যদি একটু আচ্ছা রিপিট করতেন। আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন, আই উইল ডু দ্যাট ইনশাল্লাহ। এমডি আরাফাত শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, সালাম আলাইকুম। জি হ্যাঁ বলুন তো। স্যার আমার প্রশ্ন নাই, ওই স্যার আমাদের এখানে পার্ট 2 এর ক্লাস 4টা দিছে কিন্তু 3টা পাইনি স্যার। ওই ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ ছিল স্যার। আচ্ছা, 3টা দিয়ে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, ওটা একটু আবার জি দেখা লাগবে স্যার। জি, সানজিদা শুনতে পাচ্ছেন আমাকে? সানজিদা আক্তার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি হ্যাঁ প্লিজ। স্যার ফার্স্টের দিকে ওইগুলো একটু যদি আরেকটা রিপিট করতেন তাহলে ভালো হতো। ওকে ফাইন, আমরা রিপিট করছি। অনেকগুলাই গিয়েছে আমার। জি হ্যাঁ ইনশাআল্লাহ আমরা রিপিট করছি, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা একটু শর্টলি রিপিট করি, সেটা হচ্ছে একটা শব্দ দিয়ে যদি আমরা ফোকাস করি স্যার, এই জি টপিকের উপর ক্লাস আরো নেওয়া হবে? জি জি এই টপিকের উপরে ক্লাস আরো নেওয়া হবে আর দুই একটা? হ্যাঁ হ্যাঁ, নেওয়া হবে ইনশাআল্লাহ। কারণ এটা স্যার, খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে আমরা এই দুইটার পার্থক্য বুঝতে পারলে আপনার ইংরেজি ভাষার ধরেন 70% বোঝা ওকে হয়ে গেছে। 70 না, আরও বেশি, 80% আপনার মোটামুটি ওকে হয়ে যাবে, হ্যাঁ। ধন্যবাদ স্যার। জি, এরপরে হচ্ছে আপনাদের ইনফিনিটির ব্যবহার, জিরানের ব্যবহার, এগুলো আছে। এগুলো
ইনফিনিটিভের বেশ কিছু ব্যবহার রয়েছে, জিরানের বেশ কিছু ব্যবহার রয়েছে, পার্টিসিপল পাস্ট পার্টিসিপলের ব্যবহার রয়েছে, হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার রয়েছে, এইগুলো আমরা দেখব। আর অ্যাডভান্স লেভেলে আছে হচ্ছে আপনাদের কনজাংশনসের ব্যবহার, সাবঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন, এই বিষয়গুলো আছে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনাদের হ্যাভ ভার্বের ব্যবহার আছে, এইগুলো আমরা কিন্তু কভার করবো ইনশাআল্লাহ খুব দ্রুতই পরের ক্লাসগুলোতে। তবে আমরা এখন থেকে ইনশাআল্লাহ প্র্যাকটিস মডিউলটা চালু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আগামীকালের মধ্যে, চেষ্টা করব যাতে করে আপনারা প্র্যাকটিস শুরু করে দিতে পারেন। তো আসুন দেখি আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা একটা ভার্ব নিয়ে একটু চিন্তা করি। ধরুন হচ্ছে কল, আমরা যদি একটা ভার্ব নিয়ে কথা বলি, ধরুন হচ্ছে কল, এই একটা শব্দ, হ্যাঁ, এখানে আমি লিখলাম কল, এখানে কল লিখলাম, এখানে কল, সব জায়গায় কল লিখলাম। আচ্ছা, প্রথমত আমি এখানে নিজেকে নিয়ে একটু চিন্তা করি। আর আমরা ভার্ব ওয়ান দিয়ে আসলে কখন কথা বলি? ভার্ব ওয়ান দিয়ে তখন বলি যে আমার একটা রুটিন বাউন্ড কাজ, যে কাজটা আমি রুটিন মাফিক সবসময় করি, ওই কথাগুলো বলতেই আমরা ভার্ব ওয়ানকে নিয়ে ব্যবহার করি। কারণ আমি বললাম যে আই কল মাই ফাদার এভরি ডে, ঠিক আছে, যে আমি আমার বাবাকে সবসময় ডাকি। কি বলছি? আই কল মাই ফাদার এভরি ডে। এখন আমি যদি আমার বাবার পরিচয় দিতে চাই বা আমার নিজের পরিচয় দিতে চাই, তখন তো আর ভার্ব ওয়ান কি ব্যবহার করবো না আমি, সিম্পলি। তখন তো আমি কি ব্যবহার করবো? তখন আমি কি বলবো? যে আই অ্যাম, ধরেন হাসান, আমি হাসান, তাই না? আচ্ছা, তেমনি করে আবার আমি বললাম এরকম, আই কল, আমি ডাকি, মাই ফাদার, আমার বাবাকে। সব জায়গায় আমরা কল দিয়ে একটা ব্যবহার করতে পারবো, একটা ব্যবহারই আমরা বের করতে পারবো কল দিয়ে, এর বাহিরে আর কোনো ব্যবহার আসবে না। একটা ভার্বের, এই ভার্ব ওয়ানের একটাই ব্যবহার, যেহেতু এটা শুধুমাত্র রুটিন বাউন্ড কাজকে বোঝায়। কিন্তু আমি অ্যাম দ্বারা আমার নিজের পরিচয়ের কথা বলতে পারছি। আবার আমি বললাম যে আই এম হ্যাপি, আমার নিজের মানসিক অবস্থার কথা ব্যক্ত করতে পারছি। আবার আমি বলতে পারছি এরকম, আই এম ইন ঢাকা নাও, আমি ঢাকায় আছি, আমার অবস্থানের কথা ব্যক্ত করতে পারছি, তাই না? আবার এই অ্যাম দিয়ে এখানে কি হচ্ছে? আমি হাসান, আমি সুখী আছি, আমি ইন ঢাকা, আমি ঢাকায় আছি। আবার আমি বলতে পারছি যে আই এম কলিং মাই ফাদার, আই এম কলিং মাই ফাদার। এখানে আমি শুধু এটা বলতে পারবো যে আই কল মাই ফাদার এভরি ডে, আমি আমার বাবাকে প্রতিদিন ফোন করি, অথবা আই ফোন মাই ফাদার এভরি ডে। এখানে অন্য কোনো কিছু বলার সুযোগ নাই, একটাই ব্যবহার। কিন্তু এই অ্যাম এর ব্যবহার তো অনেকগুলো, যার কারণে এক এক জায়গায় এক এক রকম অর্থ হচ্ছে। এখানে কি হচ্ছে? আমি বাবাকে ডাকতেছি, আর এখানে হচ্ছে কি আমি বাবাকে ডাকি। এটা দ্বারা বোঝায় যে আমি প্রত্যেক দিন ডাকি, বা মাঝে মধ্যে ডাকি, বা সপ্তাহে একবার ডাকি, অথবা বছরে একবার ডাকি, আমার রুটিন মাফিক কাজ। আর এখন কলিং দ্বারা কি বোঝাচ্ছে? এই মুহূর্তে আমি এই কাজটা করতেছি। এই যে আমি এদেরকে এই মুহূর্তে পড়াচ্ছি, তাহলে আমি কি বলবো? আমি কি আপনাকে বলবো আই টিচ ইউ? না, আমি কি বলবো? আই এম টিচিং ইউ ইংলিশ। এই মুহূর্তে আমি আপনাদেরকে ইংরেজি শেখাচ্ছি, এই মুহূর্তে আমার চলমান কাজটাকে আমি ব্যক্ত করছি। আবার আমি বললাম যে আই এম কল্ড, ইডি যুক্ত করছি। এখন কি হচ্ছে? আমাকে ডাকা হয়। এখন তো আর আমি ডাকি না, আমাকে ডাকা হয় বা আমাকে ডাকা হয়েছে। কিন্তু এখানে আপনি কলের বাইরে যেতে পারবেন না, যে আমি ডাকি হবে, এখানে আর কিছু হবে না অর্থ। এই যে ভার্ব ওয়ানের অর্থ কি? এখানে আর কিছু হবে না, রাইট? আবার আপনি বললেন এরকম যে আই এম বিং কল্ড, হইতে, কল্ড, হ্যাঁ, আপনার এটা, আচ্ছা, এটা আই এম বিং কল্ড। এই যেখানে কি হচ্ছে? আমাকে ডাকা হইতেছে, আমি ডাকি না, আমাকে ডাকা হইতেছে। আর এখানে কি হবে? আমি ডাকির মধ্যে থাকবে, আই কল, আমি ডাকি, এর বাইরে কিছু হবে না, তাই না? আবার আপনি বললেন যে আই এম টু কল, অথবা এটা বলেন, হ্যাঁ ঠিক আছে, যে আই এম টু কল মাই ফাদার,
যে আমি আমার বাবাকে আগামীকাল ফোন দিব, কল করব, এটা প্ল্যান আমার। প্ল্যান বোঝাতে আমরা আই এম এর পর টু আনি, আই এম টু কল মাই ফাদার, দ্যাটস ইট। তাহলে আমরা এম দ্বারা বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের অবস্থাকে ব্যক্ত করি, কিন্তু আমরা যখন ভার্ব ওয়ানকে ব্যবহার করি বা ভার্ব অ্যাসিয়াসকে ব্যবহার করি, তখন কিন্তু আমাদের একটা কথার মধ্যে থাকতে হয়, তাই না? এর বাইরে আমরা যেতে পারি না। এখানে আমি ধরেন আমি হি আনলাম, তখন আমি কি বলবো? হি কলস। আর এখানে আমি যখন কি আনবো? হি এর সাথে ইজ আনবো, তাই না? হি ইজ হাসান, হি কলস, হি ইজ হ্যাপি, হি কলস, হি ইজ ইন ঢাকা, হ্যাঁ, হি কলস। অর্থাৎ আমি এখানে কলস দ্বারা আমি শুধু সে ডাকে এই কথাটাই ব্যক্ত করতে পারবো, কিন্তু আমি যখন ইজ আনবো তখন কিন্তু আমি বিভিন্ন ধরনের কথা ব্যক্ত করতে পারতেছি। সে হাসান, সে সুখে আছে, সে ঢাকায় আছে, সে ডাকতেছে, হি ইজ বিং কল, হি ইজ কল, তাকে ডাকা হয় বা হয়েছে, হি ইজ বিং কল, তাকে ডাকা হইতেছে, হি ইজ টু কল, সে ডাকবে কাউকে, তার এটা প্ল্যান, দ্যাটস ইট, তাই না? আবার আমি বললাম ইউ দিয়ে যদি আমরা যদি দে দিয়ে করি কি হবে? দে কল, তাই না? দে কল, দে কল, দে কল, দে কল, দে কল, তারা ডাকে, তারা ডাকে, তারা ডাকে, তারা ডাকে, কিন্তু আর কোনো ব্যবহার এখানে আসবে না। আর যদি আমরা এখানে আর কে আনি তখন আমরা কি বলবো? দে আর হাসান এন্ড হুসাইন, তারা হাসান এবং হুসাইন, তাই না? দে আর হ্যাপি, তারা খুশি আছে, দে আর ভেরি ট্যালেন্টেড, তারা খুব মেধাবী, দে আর ইন ঢাকা নাও, তারা ঢাকায় আছে, দে আর কলিং মি, তারা আমাকে ডাকছে, দে আর কল, তাদেরকে ডাকা হয়, দে আর বিং কল, তাদেরকে ডাকা হইতেছে, উল্টো হয়ে যাচ্ছে, তাই না? দে আর টু কল মানে কি? তারা ডাকবে, এটা তাদের প্ল্যান। এই হচ্ছে আমাদের কি ভার্ব ওয়ানের ব্যবহার। এখন আমি যদি এখানে আমি কাউকে একটা ব্যক্তির নিয়মিত কাজ সম্পর্কে প্রশ্ন করতে চাই, I am giving you another link, okay? I am giving you another link.
ওকে, তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে, এখন ধরেন আপনি কোনো একটা ব্যক্তির রুটিন বাউন্ড কাজ সম্পর্কে প্রশ্ন করবেন, যে সে এই কাজটা নিয়মিত করে কিনা, বা সপ্তাহে একবার করে কিনা, মাসে একবার করে কিনা, এর তোর অভ্যাস কিনা। হ্যাঁ, তখন আপনি কী করেন? আপনি সিম্পলি আপনার বন্ধুকে প্রশ্ন করতেছেন যে তুমি ডু ইউ, যেমন আমি আপনাকে প্রশ্ন করছি, আপনাদের সবাইকে প্রশ্ন করছি যে ডু ইউ কল ইউর প্যারেন্টস, যে আপনারা কি আপনাদের পিতামাতাকে কল করেন? অথবা যদি আমি বলি যে ডু ইউ টক টু ইউর প্যারেন্টস, যে আপনারা কি আপনার পিতামাতার সাথে কথা বলেন এভরিডে, প্রত্যেক দিন, অথবা ওয়ান্স আ উইক, সপ্তাহে একবার, হ্যাঁ, অথবা ওয়ান্স আ মান্থ, মাসে একবার, ইত্যাদি ইত্যাদি, তাই না? তাহলে ডু ইউ কল, আমরা কিন্তু এই ডু দ্বারা শুধু কি করতে পারবো? শুধু একটা ব্যবহারই আমরা একটা বিষয় জানতে পারবো, সেটা হচ্ছে এই কাজটা আপনি করেন কি না, আর কিছু জানতে পারবো না। ডু ইউ কল ইউর প্যারেন্টস, দ্যাটস ইট। কিন্তু যখন আমরা অ্যামিজার দিয়ে প্রশ্ন করব, আর দিয়ে প্রশ্ন করব, তখন আমরা কি কি সম্পর্কে প্রশ্ন করতে পারবো? আমরা প্রশ্ন করতে পারবো একটা ব্যক্তির পরিচয় সম্পর্কে। আর ইউ হাসান, আর ইউ হাসিনা, আর ইউ হ্যাপি, আর ইউ স্যাড, আর ইউ ব্রিলিয়ান্ট, আর ইউ হার্ড ওয়ার্কিং। অবস্থা সম্পর্কে, মানুষের অবস্থা সম্পর্কে আমরা অবস্থান সম্পর্কে প্রশ্ন করবো। আর ইউ ইন ঢাকা, আর ইউ নাও ইন দ্য কার, আর ইউ অন আ ট্রেন, আর ইউ অন আ এয়ারপ্লেন, তাই না? ইত্যাদি ইত্যাদি। আর ইউ নাও ইন ইউর অফিস, যে আর ইউ অ্যাট ইউর ডেস্ক, ইত্যাদি ইত্যাদি। যে আমি ব্যক্তির অবস্থান সম্পর্কে প্রশ্ন করতে পারছি। অ্যামিজারের ব্যবহার যেহেতু 7টা, তো 7 ধরনের কোয়েশ্চেন আমি করতে পারবো, দ্যাটস ইট। তেমনি করে আর ইউ কলিং মি, যে তুমি কি আমাকে কল করছো? আর ইউ টকিং টু মি, তুমি কি আমার সাথে কথা বলছো, রাইট? ইত্যাদি ইত্যাদি। আর ইউ টকিং টু ইউর প্যারেন্টস, যে তুমি তোমার পিতামাতার সাথে কথা বলছো। আর ইউ কলিং ইউর প্যারেন্টস, তুমি কি তোমার মা বাবাকে কল দিচ্ছ। আবার আর ইউ, আমি বললাম যে আর ইউ কল নাও টু দ্য মিটিং, যে তোমাকেই এখন মানে মিটিংয়ে কল করা হয়েছে, এই যে ইডি যুক্ত করে উল্টো হয়ে গেছে, তাই না? আবার আর ইউ বিং কল, তোমাকে কি ডাকা হচ্ছে টু দ্য মিটিং, মিটিংয়ে কি তোমাকে ডাকা হচ্ছে এই মুহূর্তে। আর ইউ টু কল ইউর প্যারেন্টস টুমোরো, যে তুমি কি তোমার মা বাবাকে আগামীকাল ফোন দিবে, কল করবে। ওই যে টু যুক্ত করলে তো এটা প্ল্যান হয়ে যায়, তাই না? তাহলে আর দ্বারা আমরা কি করছি? একটা ব্যক্তি, অ্যামিজার দ্বারা আমরা একটা ব্যক্তির 7 ধরনের কোয়েশ্চেন সম্পর্কে প্রশ্ন করব। এখন কেউ কেউ আছে আমরা সাহিত্যিক হয়ে যাই, বা অনেক সময় নিজেকে প্রশ্ন করি না যে আমি কি তোমার কেউ না, কি হবে? আচ্ছা দেখি তো কে পারে, আমি কি তোমার কেউ না ইংলিশটা কে বলতে পারে, দেখি তো, বলুন তো দেখি কে বলতে পারে আমি কি তোমার কেউ না ইংলিশটা কি হবে? আমি কি, Am I not being anyone or related? am I not anyone to you, তাই না? আমি কি তোমার কেউ না, রাইট? am I Am I not your you're anyone, Relative? your relative, এরকম হলো কেন? সব চলে গেল, কারণটা কি বললাম তো? son? জি, Am I not your son? ইয়া, আমরা এটা বলতে পারি না যে am I not anyone to you, তাই না? স্যার এটা হয় হ্যাঁ, am I not anyone to you, যে আমি কি তোমার কেউ না, রাইট? অথবা am I not your anyone, এবার বললেও হয়, বাট এটা খুবই আনন্যাচারাল দেখায়। ওকে ফাইন। জি, আক্তার স্যার কিছু বলতে চাচ্ছিলেন, প্লিজ। Hello. স্যার, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. আপনি শুনতে পাচ্ছেন? Can you hear me, sir? ইয়া, আই ক্যান হিয়ার ইউ, প্লিজ। Okay, sir. আপনার প্রশ্নের আনসার দিতে যাচ্ছিলাম, তখন তো অলরেডি আচ্ছা, আপনি আচ্ছা, বলে দিয়েছেন এই জন্য আর কি। আচ্ছা যাই আচ্ছা হোক, আচ্ছা। স্যার, মূল কথা হচ্ছে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার গ্রুপ ওয়ারি প্র্যাকটিসের আগামীকাল থেকে শুরু করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, আর ক্লাসটা অনেক সুন্দর হয়েছে স্যার। এই সিস্টেমটা, আমি আরেকটা কথা বলি, আমি অনেকের কথা শুনলাম। বেসিক্যালি হচ্ছে কি, আপনি যেটা বলছেন স্যার, এটা আমরাও বুঝি, যে অ্যামিজারের যে ব্যবহার, বেসিক্যালি মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনার এই ব্যবহারটা যদি শেখা যায় স্যার, তো মিনিমাম 80% ইংলিশ ফ্লুয়েন্সির জন্য 80% কিন্তু কভার হয়ে যাবে। কভার হয়ে যাবে। এই কারণের জন্য আপনি এই যে ক্লাসটা আজকে বললো,
এই ক্লাসের উপরে বিশেষ করে এই অ্যামিজারের ব্যবহার জানলেই আপনার ওয়াজ ওয়ার উইল বি শ্যাল উইল এসব ব্যবহার কিন্তু জানা হয়ে যায়। মানে রাইট। অ্যামিজারটা জানতে পারলেই কিন্তু বেসিক্যালি সবগুলোই জানা হয়ে যাবে। যেমন আজকে একটা ভালো জিনিস, মানে আমরা যখন ইউনিভার্সিটি পড়েছি তখনও কিন্তু এই জিনিসটা কখনো মেমোরিতে আনিয়েনি বা নেইনি, যে এই যে প্রেজেন্ট ফর্মের যে বেস ভার্বের শুধুমাত্র একটাই ব্যবহার, মানে আইদার এর বাইরে কোনো ব্যবহার নেই, এটা কিন্তু আজও পর্যন্ত কিন্তু আমরা এইভাবে ভাবিনি কখনো। হয়তো ট্রান্সলেশন করছি, মানে ইয়ে করছি, কিন্তু বেসিক মানে এখন যে আজকে যে মাথায় গেঁথে গেল যে মানে আই ওয়ার্ক, আমি কাজ করি, আর মানে এম দে যে সাতটা ব্যবহার করা যায় বা ইজ দে সাতটা ব্যবহার করা যায়, আর দে সাতটা ব্যবহার করা যায়, সাত ধরনের বাক্য তৈরি করা যায়, এটা বুঝছি আগের থেকে। কিন্তু এই প্রেজেন্ট ফর্মের যে বেস ফর্ম, এই বেস ফর্মের একটা ব্যবহারের বাইরে যে আর হয় না, আপনার এই কল ওয়ার্ডার মানে কলের এক্সাম্পলটা দেখে আমার কিন্তু ব্রেনে গেঁথে গেছে। এজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, মানে ইউ আর রিয়েলি গ্রেট স্যার। সব কথা শেষ কথা হচ্ছে যে মানে এই ক্লাসটা, বিশেষ করে অ্যামিজারের ক্লাসটা, আরো একটা দুইটা আপনি আপনার ক্লোজিং, মানে আপনার ইলেকশন ক্লোজিং, ইলেকশনের পরে বন্ধের পরে আর একটা দুইটা ক্লাস করে আমাদেরকে একটু পাকা বানায়, এরপরে আপনি প্র্যাকটিসে ভিড়াই দেন, দেখবেন ইনশাল্লাহ সবাই পারে। আমার ধারণা যে এখন এভরিবডি আপনার মোটামুটি এটা নকদের উপরে চলে আসছে। হ্যাঁ ইনশাআল্লাহ, আই থিংক সো। Okay, thank you, sir. You're nice, sir. You're really nice. Okay, thank you, sir. Thank you, sir. Thank you very much, sir. Okay. আশা করি আর কারো কোনো কোয়েশ্চেন নাই, তাই না? আমি কি প্রশ্ন করতে পারবো না, তাই না? আপনি কিছু প্রশ্ন করি। এবার ধরেন আপনার বন্ধুর সাথে আপনার দেখা হলো, আপনারা হচ্ছে একটা কাজ, আপনারা লিখতে শুরু করবেন, আমাদের টেক্সট করা শুরু করেন আপনারা। আমি আপনাদেরকে টেক্সট থেকে আপনাদের এইগুলো দেখবো। হ্যাঁ, দেখি কে অ্যান্সার করতে পারেন দ্রুত। ধরেন হচ্ছে আপনি আপনার বন্ধুর সাথে দেখা হয়েছে, এখন সে গতকাল অফিসে আসে নাই। হ্যাঁ, এখন আপনি তার কাছ থেকে জানতে চাচ্ছেন, তাকে বলতে চাচ্ছেন এরকম যে তোমাকে গতকাল তো অফিসে দেখলাম না, তোমাকে গতকাল আমি অফিসে দেখলাম না, ঠিক আছে? ও আচ্ছা, আরেকটা বিষয় আমি এখানে, আচ্ছা এটা পরে আমরা ক্লিয়ার করব, থাক, এটা আজকে না। আমি আবার বলতে চাচ্ছি যে তুমি গতকাল অফিসে অনুপস্থিত ছিলে। আমি আবার বলি, তুমি গতকাল অফিসে অনুপস্থিত ছিলে। হ্যাঁ, এরপরে আর দ্বিতীয় বাক্যটা হবে যে তুমি কি অসুস্থ ছিলে? তুমি গতকাল অফিসে অনুপস্থিত ছিলে। তুমি কি গতকাল অসুস্থ ছিলে? দুইটা বাক্য। দেখি কে লিখতে পারেন দ্রুত। প্রথম বাক্যটা হচ্ছে তুমি গতকাল অফিসে অনুপস্থিত ছিলে। দ্যাটস গুড, মাশাআল্লাহ। এখানে মিস্টার নাজিম সারওয়ার লিখেছেন ওয়াজ ইউ। আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি ইউকে কখনো ওয়াজ দ্বারা প্রশ্ন করতে পারবো? আমরা কি ইউকে কখনো ওয়াজ দ্বারা প্রশ্ন করতে পারবো, নাকি ওয়ার দ্বারা প্রশ্ন করব আমরা? আই থিঙ্ক ওয়া ইউ, রাইট? ওয়া ইউ ইল ইয়েস্টারডে, তুমি কি গতকাল অসুস্থ ছিলে, তাই না? আচ্ছা, এবার তুমি গতকাল কেন অফিস মিস করলা? তুমি গতকাল কেন অফিস মিস করলে? এটার ইংলিশটা কি হবে দেখি তো, কে পড়ে? এখানে সালমা লিখেছেন যে ডিড ইউ সিক। আমার প্রশ্ন হচ্ছে, এটা কি হইছে বাক্যটা? সালমা লিখেছেন ডিড ইউ সিক, বাক্যটা কি কারেক্ট? আমরা কি কখনো ডু ডাজ ডিড দিয়ে কোনো ব্যক্তির অবস্থা সম্পর্কে প্রশ্ন করতে পারি? হ্যাঁ, এখানে নাজিম স্যার লিখছেন ওয়াই ডিড ইউ মিস অফিস ইয়েস্টারডে, রাইট। এখানে একটু বলুন তো আপনারা আমাকে, যে আমরা কি কখনো ডিড দ্বারা অথবা ডু দ্বারা কোনো ব্যক্তির অবস্থা সম্পর্কে প্রশ্ন করতে পারি?
আপনাদেরকে আমি আনমিউট করে দিয়েছি, একটু বলুন তো, কথা বলুন তো আমার সাথে। আপনারা কথা বলছেন না কেন? আপনারা কি শুনতে পাচ্ছেন না আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি বলুন তো আমাকে যে আমরা কি কখনো ডিড দ্বারা ডু দ্বারা কোনো ব্যক্তির অবস্থা সম্পর্কে প্রশ্ন করতে পারি? জি না স্যার। না, আমরা ব্যক্তির কাজ সম্পর্কে প্রশ্ন করতে পারি, যে ডিড ইউ ফিল সিক এটা বলতে পারি, তাই না? জি স্যার। ডিড ইউ ফিল সিক, যে তুমি কি গতকাল অসুস্থ বোধ করেছিলে। কিন্তু ব্যক্তির অবস্থা সম্পর্কে প্রশ্ন করতে পারলে কি কি লিখতে হবে? ওয়ার ইউ সিক, রাইট? ওয়ার ইউ সিক, রাইট? ইয়েস্টারডে। আর এই যে আমরা বললাম যে তুমি কি গতকাল অফিস মিস করেছিলে, তাহলে কি হবে? কেন তুমি অফিস মিস করেছিলে? Why did you, Why did you miss the office yesterday? right, why did you miss your office yesterday, তাই না? Miss your office Your office yesterday? yesterday. That's it. Okay, fine, thank you. মাশাআল্লাহ, সবাই তো ভালো লিখছেন। ইব্রাহিম খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মুস্তারিফা মেহেক, বলুন তো। ওয়ার কেন হবে স্যার, একটু বললে খুবই ভালো হতো। আমরা ওয়ার দ্বারা, এম দ্বারা, ইজ দ্বারা, আর দ্বারা আমরা ব্যক্তির বর্তমান সম্পর্কে প্রশ্ন করি। বর্তমানের অবস্থা, বর্তমানের অবস্থান, বর্তমানের চলমান কাজ। আর ওয়াজ ওয়ার দ্বারা অতীতকালের অবস্থান, অতীতকালের অবস্থা সম্পর্কে প্রশ্ন করি। যেমন আপনি যখন বলতেছেন, হ্যাঁ, যেমন আপনি যদি বলেন যে আর ইউ সিক, তুমি কি অসুস্থ। যদি বলেন ওয়াই ইউ সিক, তুমি কি অসুস্থ ছিলে। কিন্তু আপনি কি কখনো এটা বলতে পারবেন যে ডিড ইউ সিক বলা যাবে? জি না। ডিড ইউ ফিল সিক বলা যাবে, কারণ ফিলটা হচ্ছে একটা কাজ, সিকটা তো কাজ না। আমরা ডু আর ডিড দ্বারা কি করি? ব্যক্তির কাজের কথা বলি, জি স্যার। তাই না? জি স্যার। ওকে, ফাইন, থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই যে আমরা, যেমন আমরা সিম্পলি আমরা কি লিখব? আমরা কি এটা লিখতে পারি? ইউ অ্যাবসেন্ট, আমরা কি লিখতে পারি এটা? আমরা কি এই কথাটা লিখতে পারি ইউ অ্যাবসেন্ট? নাকি এই যে অবস্থায়, এটা একটা আমি অনুপস্থিত ছিলাম, এটা আমার একটা অবস্থা। এটাকে ব্যক্ত করতে হলে আমাকে কি করতে হবে? এটাকে ব্যক্ত করতে হলে অবশ্যই আমাকে হয়তো আর আনতে হবে যদি বর্তমানের অবস্থাকে ব্যক্ত করি। অতীত হলে কি হবে? ওয়ার। ভবিষ্যৎ হলে কি হবে? উইল বি। তাহলে আমি অনুপস্থিত আছি ফ্রম অফিস টুডে, আমি আজকে অফিসে নাই, আমি অফিসে আজ অনুপস্থিত আছি। আর আমি যদি বলি তুমি, তাই না? ইউ ওয়ার অ্যাবসেন্ট ইয়েস্টারডে ইন দ্য অফিস, তুমি গতকাল অনুপস্থিত ছিলা। আবার বললাম ইউ উইল বি অ্যাবসেন্ট ফ্রম দ্য অফিস ইয়েস্টারডে, যে তুমি আগামীকাল অফিসে অনুপস্থিত থাকবা, তাই না? তাহলে এরা কি করতেছে? এই যে অ্যাম ইজ আর, এই ওয়াজ ওয়ার উইল বি অথবা অ্যাম ইজ আর যেটাই বলি আমরা, এরা কি করতেছে? এরা হচ্ছে ব্যক্তির অবস্থান, অবস্থা, ব্যক্তির চলমান কাজকে ব্যক্ত করতেছে, ওই যে 7টা বিষয়কে ব্যক্ত করতেছে। দ্যাটস গুড, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এভরিওয়ান মেকিং নাইসার সেন্টেন্সেস, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, এবার আমি আরেকটা বলি বাক্য, দেখি পারেন কিনা আপনারা। আচ্ছা, আপনার সাথে আপনার বন্ধুর দেখা হয়েছে, হ্যাঁ, আপনি বললেন যে তোমাকে 1 মাস পরে দেখলাম, ধরেন 1 মাস পরে দেখা হয়েছে আপনার সাথে। তো আপনি প্রথমে বললেন যে তোমাকে 1 মাস পরে দেখলাম। এবার দ্বিতীয় বাক্যটা লিখবেন যে তুমি এতদিন কোথায় ছিলে। দেখি তো, লিখেন তো দেখি। 2টা বাক্য, যে তোমাকে 1 মাস পরে দেখলাম, এতদিন তুমি কোথায় ছিলা? আমি লিখে দিই যে তোমাকে অনেকদিন পরে দেখলাম, তোমাকে 1 মাস পরে দেখলাম, তোমাকে
1 মাস পরে দেখলাম, 1 মাস পরে দেখলাম। তুমি এতদিন কোথায় ছিলা? কোথায় ছিলে? হ্যাঁ, এবার তুমি কি ঢাকার বাইরে গিয়েছিলে? এই 3টা কোয়েশ্চেন করেন দেখি। তুমি কি ঢাকার বাইরে গিয়েছিলে? তিনটা কোয়েশ্চেন করেন দেখি। কে কে লিখেছেন দেখি? ওকে, মাশাআল্লাহ, সবারটাতে সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আই স ইউ দিলেও হয়, আই স ইউ আফটার মান্থ, যে আমি তোমাকে 1 মাস পরে দেখলাম। আই স ইউ আফটার 1 মান্থ, 1 মান্থ লেটার। ঠিক আছে, ঠিক আছে। ওয়ার ইউ গো। এখানে ফারজানা আক্তার সুমি লিখেছেন, ফারজানা আক্তার সুমি লিখেছেন ওয়ার ইউ গো, ওয়ার ইউ গো আউটসাইড ঢাকা, এরকম লিখেছেন। গো আউট অফ ঢাকা, আউট অফ ঢাকা হবে। এখানে ভুলটা কি? আমরা কিন্তু ওয়ার দ্বারা ব্যক্তির কাজ সম্পর্কে প্রশ্ন করতে পারি না। আমরা হয়তো ব্যক্তির অবস্থা, অবস্থান অথবা চলমান কাজ, যদি এটা গোয়িং বলতেন তাহলে ঠিক ছিল। চলমান কাজ সম্পর্কে আমি প্রশ্ন করতে পারি, তাহলে এখানে তো ওয়ার হবে না, এখানে ডিড হবে না, যে ডিড ইউ গো আউট অফ ঢাকা, যে তুমি কি ঢাকার বাইরে গিয়েছিলে? ওয়ার ইউ আউট অফ ঢাকা, সেটাও ঠিক আছে। তুমি কি ঢাকার বাইরে গিয়েছিলে? আপনি যদি বলেন যে গিয়েছিলে তাহলে গো আউট অফ ঢাকা, আর যদি বলেন তুমি কি ঢাকার বাইরে ছিলে, এই যে অবস্থান হয়ে গেল, তখন আপনি কি বলবেন? ওয়ার ইউ আউট অফ ঢাকা, তাই না? আউট অফ ঢাকা, দ্যাটস ইট। তুমি কি ঢাকার বাইরে গিয়েছিলে, এটা হচ্ছে বাইরে গিয়েছিলে, এটা হচ্ছে তুমি কি ঢাকার বাইরে ছিলে। এই যে অবস্থান, এখানে হচ্ছে অবস্থান, আর এখানে হচ্ছে ব্যক্তির কাজ, ব্যক্তির অতীতকালের কাজ। এই যে তুমি এতদিন কোথায় ছিলে, তাহলে এটা কি হবে? তুমি কোথায় ছিলে, এই যে আমরা ব্যক্তির অবস্থান সম্পর্কে প্রশ্ন করেছি, তাহলে কি লিখবো? আমরা ব্যক্তির অবস্থান সম্পর্কে প্রশ্ন করেছি, কি লিখবো আমরা? ওয়ার ইউ, তুমি কোথায় ছিলে, তাই না? এই যে ওয়ার আর ইউ, তুমি কোথায় ছিলে? ফর দোজ ডেজ, ফর দোজ ডেজ, এতদিন। এখানে এতদিন বলতে কি, ওই যে আমি তো তোমাকে 1 মাস দেখলাম না, যে ওই দিনগুলো তো পাস্ট হয়ে গেছে, অতীত হয়ে গেছে, তাহলে তো আমরা ওই দিনগুলোকে আমরা ওই বলবো না। দোজ মানে ওইগুলো, মানে এতদিন মানে কি, যেই দিনগুলো অলরেডি অতিক্রম হয়ে গেছে, তাহলে এটা অতীত হয়ে গেছে, দূরে চলে গেছে। এই দূরকে বোঝানোর জন্য আমরা দোজ ব্যবহার করেছি, ওই দিনগুলো। ওই দিনগুলোর জন্য তুমি কোথায় ছিলে, এটাকে আমরা বাংলা ভাষায় কি বলি? এতদিন তুমি কোথায় ছিলে, ফর দোজ ডেজ। ওয়ার ইউ ফর দোজ ডেজ। হ্যাঁ, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ওয়ার আর ইউ ফর দোজ ডেজ, সুন্দর হয়েছে। ইয়েস স্যার, আই গট ইট। ওকে, ফাইন, থ্যাংক ইউ। সবার সুন্দর হচ্ছে বাক্য, মাশাআল্লাহ। ইউ আর মেকিং স্মার্ট সেন্টেন্সেস। আপনারা খুব স্মার্ট সেন্টেন্স তৈরি করছেন, এটা আমার দেখে ভালো লাগছে। থ্যাংক ইউ এভরিওয়ান। I pray for you all so that you can be fluent and more than me
আমি দোয়া করি যাতে আপনারা আমার চেয়ে বেশি ফ্লুয়েন্ট হতে পারেন ইনশাআল্লাহ, এবং হবেন, আই বিলিভ দ্যাট। ওকে, ইনশাআল্লাহ। Okay, thank you everyone. I think you have no problem with this, but I will have more, I will conduct more classes on these topics, inshallah, because these topics are very important for you. And I think all the topics should be elaborated and should be broken down into parts so that you can understand all the topics well, very well. Okay, inshallah. Thank you everyone. Okay, now I'd like to deliver a speech before you about today's class, and it should be a summary. The summary is that আমরা এখন থেকে যেহেতু আমাদের মোটামুটি অনেক কিছু আমরা অনেকটা এগিয়ে গেছি, আমরা এখন সেন্টেন্স বানাতে পারি, তো আমরা এখন ক্লাস শেষে 4-5 মিনিট আমরা একটু ইংলিশে বক্তব্য শুনবো আমরা। So I'd like to draw a short speech in front of you about today's class. You can say I'm going to deliver the summary of this class today. We have discussed about the uses of the simple forms and of the all tenses, and also we have discussed about the uses of we verbs. What have we learned today from this class? We have learned how to use we verbs in 7 patterns. All the 7 patterns we'll discuss. The first pattern we'll discuss whenever we are going to introduce ourselves. If you want to identify ourselves, or if you want to identify anyone, we can use we verbs. For example, we use I am Shahadat Hossain. Okay, ours is an agricultural country. Okay, summer. The summer is very hot season, right? English is an international language. These sentences actually introduce their identifications. Okay, so whenever we would like to identify something, or we'd like to introduce someone or something, then we can use the we verbs: am, is, are, was, were, shall be, will be, can be, could be, etc. Okay, and the second use is whenever we would like to describe someone's quality or quantity and quantity, then we can use we verbs. For example, you can say we are 10 students here in the class. Here 10 students is the number, or you can say is the quantity of the students. Okay, or you can say I am very hardworking. The student is very talented. Today's weather is very rough. Okay, in this way we can use the we verbs to describe someone's identity or someone's quantity, someone's quality, and we call these things to be adjective. Okay, let's go. And the third one is whenever we would like to someone's position, where someone is, where we are, where someone is, where something is, we use we verbs. For example, I am in my class now. Okay, the whiteboard, the smart board is on the wall. Here we are describing the position of the whiteboard, right? And in the same way, Bangladesh is in Asia. বাংলাদেশ কোথায় আছে? এশিয়াতে আছে। এই যে বাংলাদেশের অবস্থান বর্ণনা করতে আমরা কি করছি? আমি যারা বর্ণনা করছি, বাংলাদেশ ইজ ইন Asia. আমরা এশিয়াকে Asia বলি, Asia. Okay? In the same way, we can say Dhaka is in the center of Bangladesh. Dhaka is in the center of Bangladesh. ঢাকার অবস্থান বর্ণনা করলাম, কোথায় আছে? ঢাকা হচ্ছে বাংলাদেশের মধ্যভাগে আছে, রাইট? We are in the suburb of Dhaka. আমি বললাম যে আমরা ঢাকার একবারে মধ্যভাগে আছি। Suburb মানে মধ্যভাগ, okay? We can say we are in the suburb of Dhaka. That's it. In this way, we can describe someone's or something's position. And the fourth one is whenever we would like to describe someone's continuous work, something that is going on. Something that is going on, we can use we verbs. Okay. In this case, for example, we can say
my mother is cooking noodles for me. Okay, and I am preparing my lessons for today's class. Okay, the army is parading. The army is parading. এই যে আর্মিরা প্যারেড করে না, তো আমি কি বলতে পারি? The army is parading. আর্মি কি করছে? প্যারেড করতেছে on the ground. মাঠে আর্মিরা প্যারেড করতেছে, তাই না? And in the same way we can say the worker is cleaning the room. The maid is washing the clothes. কাজের বুয়া কি করছে? কাপড় চোপড় ধুতে করছে, এটসেট্রা। এই যে চলমান কাজকে আমরা বোঝাতে we use V verbs. And the fifth use is whenever we would like to describe something passive. It means when someone doesn't do anything but he is persuaded by someone, then we use V verbs. For example, I am called to the meeting, I'm invited to the marriage ceremony. Okay, I'm managed. Okay, I am instructed, I am taught. আমাকে শেখানো হয়েছে। I am taught English by শাহাদাত স্যার। যে শাহাদাত স্যারের মাধ্যমে আমাকে ইংরেজি শেখানো হয়। Okay, etc. Okay, and in the same way the boy is punished. ছেলেটাকে শাস্তি দেওয়া হয়েছে। And in the same way whenever we are going to describe something is being done, the continuous form of passive, okay, then we use V verbs. For example, the thief is being punished. Okay, চোরটাকে শাস্তি দেওয়া হচ্ছে। The classroom is being cleaned. ক্লাসরুমটাকে পরিষ্কার করা হইতেছে। হ্যাঁ, the files are being prepared. মানে কি, ফাইলগুলোকে প্রস্তুত করা হইতেছে। In this way we can use the be verbs to describe someone's identity, someone's quantity and quality, someone's position, someone's continuous work, someone's active form in simple tenses, and in the same way we can use also the continuous form in all the tenses. Okay, and finally whenever we use the word to after V verbs, it means something we have planned or something we will do later. In future we will do that. We have the plan. For example, I am to go to Dhaka tomorrow. Okay, আমি আগামীকাল ঢাকা যাব. This is our plan. Whenever we are describing our plans, we can use V verbs. Okay, these were the uses of V verbs, and we know verb 1, verb SES, verb 2, and will. These forms only make simple tenses. They do not express or they do not describe someone's position. They do not describe someone's quantity or quality. They do not describe someone's position. Okay, they do not describe continuous forms. They do not describe the active simple forms. Even they do not describe continuous passive forms. Okay, so I think you have got the point, and I think all the students here today have learned well about the uses of be verbs and also verb 1. Thank you everyone, and I would like to end this class today, inshallah. And if you want to say something to me, and if you have any questions to me, then talk to me. Okay, Mr. Jahid Hassan, can you hear me? Okay, Mr. Jahid Hassan, you can talk to me now. Can you hear me, please? Yes, sir. I can hear you. Okay, I think you knocked me yesterday, right? Sir, yesterday class was sir. No, we didn't conduct any class yesterday because actually I went out of Dhaka, Uttara. I was in Shava, that's why I didn't hold a class yesterday. Get it? Yes, sir. Okay, thank you. And anyone can ask me any questions, or we'd like to withdraw today's class. Okay? Sir,
আরেকটা বিষয় যে ওইখানে স্যার এখন নতুন জয়েন হতে পারেনি আপনাকে আমি Oh, already actually we didn't start any class yet, and we will add you soon. Okay, don't worry about that. And we'll okay, and we also will arrange all the classes. Okay, one by one, and it will have the categories. It will have the category. It will have the categories, so that you can or you can find all the classes in one row. Get it? Or you can say in one column. I think there will be no problems to find the classes. Get it? Okay? Thank you, everyone. Okay, let's get end today. সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।